লাইট জ্বলছে কেন? লাইট জ্বলছে, লাইট শুরু হয়ে গেছে। আচ্ছা, লাইট দেখছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যান্ত্রিক ত্রুটির জন্য একটু তোমাদের সামনে আসতে দেরি হলো। আশা করি তোমরা বিরক্ত হওনি। তোমরা কি আমার সাথে যুক্ত হয়েছো? আশা করছি তোমরা আমার সাথে যুক্ত হয়েছো, কারণ আমাদের সময় ৮টায় ছিল, যদিও আমি একটু দেরি করে ফেলেছি। তোমাদের কাছে শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের জুয়েল কিবরিয়া স্যার আজকে বাংলার আধুনিক যুগ এই বিষয়ের উপরে ক্লাস পরিচালনা করব। শুরুতেই তোমাদের বলে রাখি যে আজ ১৬ আগস্ট, গতকাল ছিল ১৫ আগস্ট, বাঙালি জাতীয় জীবনের একটি অত্যন্ত শোকের দিন। শোকাবহ আগস্টের ১৫ আগস্ট তোমরা জানো যে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কিংবদন্তি মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। তো সেই শোকের মাসের ১৫ আগস্টের পরের দিন ১৬ আগস্ট তোমাদেরকে সাথে নিয়ে অ্যাম্বিশন পরিবারের পক্ষ থেকে আমরা জাতির জনকের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আজকে আধুনিক যুগের সাহিত্য অংশ থেকে আলোচনা করব। তোমরা জানো যে আমরা প্রথম দিন নজরুল নিয়ে কথা বলেছি, তারপর দিন আমরা গত ক্লাসে কি নিয়ে কথা বলেছি নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা মীর মোশাররফ হোসেন এবং বঙ্কিম। আজ আমরা আরো দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহিত্যিক, বিসিএস এর যে সিলেবাস সেই সিলেবাস ভুক্ত দুজন বড় সাহিত্যিক নিয়ে কথা বলার চেষ্টা করব। তার একজন হচ্ছে জসিমউদ্দিন এবং আরেকজন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো শুরুতে আমি জসিমউদ্দিন সম্পর্কে তোমাদের সাথে আলোচনা শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নামটা দেখে নাও, কারণ গতদিন আমি মীর মোশাররফ বানান লিখেছি, আমার এক শিক্ষার্থী বন্ধু কমেন্টস করেছে বানানটি ভুল হয়েছে। আসলে তোমাদের যে অজ্ঞতা সেটির কারণে আমাদের শুদ্ধটাও ভুল মনে হয়, ঠিক আছে? তো জসিমউদ্দিন এটি তোমরা হয়তো অন্যভাবে লেখো, অনেকে নানানজন নানানভাবে লেখো, তো সেটি আমরা আমাদের শুদ্ধটা দেখে তোমরা বিভ্রান্ত হয়ে বিপাকে পড়বো না, ঠিক আছে? কারণ তোমরা যেভাবে জানো তার চেয়ে আমাদের জানাটা সঠিক। আমি গতদিন মীর মোশাররফ লিখে একটু বিব্রত হয়েছি, কারণ আমি শুদ্ধ লিখেছি কিন্তু আমাকে কমেন্টসে বলছেন যে স্যার এটি ভুল হয়েছে, ঠিক আছে? আকারিকার ছুটে গেছে। তো যাই হোক, সেই জন্য আমি একটু তোমাদের আগেই বলছি যে জসিমউদ্দিন বানানটি এটাই হচ্ছে আমাদের সত্যিকারের কবি জসিমউদ্দিন। আচ্ছা, তো কবি জসিমউদ্দিন জন্ম ১৯০৩ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার ১৯০৩ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কবি জসিমউদ্দিনের জন্ম কত সালে? ১৯০৩ সালে ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। তোমরা এই প্রচলিত তথ্যগুলো হয়তো জানো, কিন্তু আমার ক্লাসের স্বার্থে আমাকে প্রতিটি বিষয় ইন্ডিকেট করতে হচ্ছে। তো ১৯০৩ সালে ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মেছেন আমাদের এই কবি জসিমউদ্দিন, পল্লী কবি খ্যাত কবি জসিমউদ্দিন। পিতার নাম আনসার উদ্দিন মোল্লা। পিতা মাতা আমিনা খাতুন। পিতা আনসার উদ্দিন মোল্লা, মাতা আমিনা খাতুন। স্ত্রী মমতাজ। জসিমউদ্দিনের স্ত্রীর নাম ছিল মমতাজ বেগম, পরবর্তীতে তার নাম হয় মমতাজ জসিমউদ্দিন। মমতাজ জসিমউদ্দিন নামে তিনি পরিচিত ছিলেন। জসিমউদ্দিনের পিতার নাম কি? আনসার উদ্দিন মোল্লা, মাতার নাম আমিনা খাতুন,
তার স্ত্রীর নাম ছিল মমতাজ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলেছি জসীমউদ্দীনের উপাধি পল্লী কবি। তোমরা জানো জসীমউদ্দীনের উপাধি কি? পল্লী কবি। জসীমউদ্দীনের একটি ছদ্মনাম ছিল, তোমরা কি করে জানো, বলতে পারবে জসীমউদ্দীনের ছদ্মনাম? তুজম্বর আলী। যদিও এর বাইরেও দু একটি ছদ্মনাম তার ছিল, তবে তার তুজম্বর আলী আরি। জসীমউদ্দীনের ছদ্মনাম তুজম্বর আলী। 1971 সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে অল্প কিছুদিন, মার্চ থেকে জুনের এই সময়টা 2-3 মাস তিনি তুজম্বর আলী এই ছদ্মনামে সাহিত্য চর্চা, সাহিত্য লিখেছেন, নিজেকে একটু গোপন করার জন্য। তার কারণও ছিল, কারণটি কি তোমাদের বলবো? ছদ্মনাম নেওয়ার পিছনে অনেক কারণ। তোমরা জানো যে আমি ক্লাসে তোমাদের সরাসরি এই বিষয় নিয়ে কথা বলেছি, কেন ছদ্মনাম কবিরা ধারণ করেন। সামাজিক, রাজনৈতিক, পারিবারিক নানান কারণে কবিরা ছদ্মনাম ধারণ করেন। তো জসীমউদ্দীন কর্মজীবনে পাকিস্তান সরকারের অধীনে চাকরি করতেন। তিনি পাকিস্তান সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীনে, ঠিক আছে তোমরা একটু লিখে নিতে পারো, জসীমউদ্দীনের যে পেশা ছিল, তিনি পাকিস্তান সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীন যে প্রচার বিভাগ, সেই প্রচার বিভাগের সং পাবলিসিটি, অ্যাডিশনাল সং পাবলিসিটি অর্গানাইজার, অ্যাডিশনাল সং পাবলিসিটি অর্গানাইজার, এই পদে চাকরি করতেন পাকিস্তান সরকারের। ঠিক আছে, পাকিস্তান সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীন যে প্রচার বিভাগটি ছিল, সেই বিভাগে তিনি অ্যাডিশনাল সং পাবলিসিটি অর্গানাইজার এই পদে জসীমউদ্দীন চাকরি করতেন। ফলে সরকারি চাকরিরত অবস্থায় পাকিস্তান সরকারের অধীনে যে তার সরকারি চাকরিটা ছিল, তো যুদ্ধকালীন সময় যখন শুরু হয়, বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পরেই মূলত যে যুদ্ধের আবহ শুরু হয়, বিশেষ করে 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। তো সেই মার্চের সময় থেকে তিনি এপ্রিল, মে, জুন, এই 2-3 মাসের মতো সময় বা 4 মাসের মতো সময় তিনি তুজম্বর আলী এই ছদ্মনামে সাহিত্য চর্চা করেছেন। তো এই হচ্ছে জসীমউদ্দীনের ছদ্মনাম এবং এটি হচ্ছে জসীমউদ্দীনের উপাধি। ঠিক আছে, আর তার যে পদবিটা ছিল পাকিস্তান সরকারের অধীনে তিনি চাকরি করতেন, সেই পদের নাম ছিল অ্যাডিশনাল সং পাবলিসিটি অর্গানাইজার। জসীমউদ্দীন পড়াশোনা করেছেন ফরিদপুর, তাম্বলখানা, বিভিন্ন জায়গায়। তবে তিনি মূলত, যে প্রশ্নটি হয় যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে, বিএ পাশ করেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তাহলে যদি প্রশ্ন হয় যে জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তাহলে তার উত্তর তোমরা লিখবে যে জসীমউদ্দীন কি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বাংলা বিষয়ে তিনি সম্মান অর্জন করেছেন। জসীমউদ্দীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তোমরা নিশ্চয়ই জানো যে জসীমউদ্দীন বাংলা সাহিত্যে একমাত্র কবি, আমি আবার বলছি কথাটি, বাংলা সাহিত্যে জসীমউদ্দীনই একমাত্র কবি যার একটি বিরল সৌভাগ্য হয়েছিল যে কবি নিজেই যখন শিক্ষার্থী, তখন তার লেখা কবিতা পাঠ্য বইয়ে স্থান পেয়েছে, টেক্সট বুক, বোর্ডের বইয়ে স্থান পেয়েছে। তোমরা কি জানো এই তথ্যটি? হ্যাঁ, সেই কবিতাটির নাম কি? কবর। জসীমউদ্দীনের অতি বিখ্যাত এবং অতি জনপ্রিয় কবিতা কবর। এই কবর কবিতাটি কবি যখন নিজেই বিএ ক্লাসের শিক্ষার্থী কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তখন এই কবর কবিতাটি পাঠ্য তালিকাভুক্ত। এসএসসি, তখন সে এসএসসি বলা হতো না, ঠিক আছে। তো এসএসসি পরীক্ষাকে তখন বলা হতো কি জানো কেউ? এসএসসি পরীক্ষাকে কেউ লিখছো? এসএসসি পরীক্ষাকে ওই সময় কি বলা হতো? দেখি কেউ লিখছো কিনা। আচ্ছা, প্রবেশিকা পরীক্ষা,
তো এই প্রবেশিকা পরীক্ষায় জসিমউদ্দিন প্রবেশিকা যে সিলেবাসটি ছিল, তো সেই পরীক্ষায় সেই সিলেবাসে কবর কবিতাটি পাঠ্য তালিকাভুক্ত ছিল। ঠিক আছে, এন্ট্রান্স, হ্যাঁ একজন লিখেছে, আমি ওয়েট করছিলাম, এন্ট্রান্স, পরবর্তীতে আমরা ম্যাট্রিকও বলতাম, কিন্তু জসিমউদ্দিনের সময় এই পরীক্ষাটির নাম ছিল এন্ট্রান্স পরীক্ষা। এন্ট্রান্স পরীক্ষা সিলেবাসভুক্ত ছিল কবর কবিতা। অর্থাৎ কবি নিজেই যখন শিক্ষার্থী, নিজেই যখন ছাত্র, তখন তার লেখা একটি কবিতা কি পাঠ্য বই স্থান পেয়েছে। এটি বাংলাদেশের একমাত্র কবি জসিমউদ্দিন, যার কপালে বিরল সৌভাগ্য লাভ করেছিলেন কবি। তো জসিমউদ্দিনের তোমরা জানো যে জসিমউদ্দিন তিনি তার প্রথম যে কাব্যটি, সে কাব্যটির নাম ছিল রাখালি। কবর কবিতাটি যে কাব্যগ্রন্থের একটি কবিতা, কবর একটি কবিতা, আর এই কবিতাটি যে কাব্যগ্রন্থে ছিল সেই কাব্যগ্রন্থের নাম রাখালি, যেটি জসিমউদ্দিনের প্রথম কবিতা। জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? রাখালি, 1927 সালে। আমি তোমাদের গত ক্লাসেও বলেছি যে সকল সালই আমরা মনে রাখবো না, তবে গুরুত্বপূর্ণ লেখকদের প্রথম গ্রন্থটি শ্রেষ্ঠ গ্রন্থ, এই জাতীয় সালগুলি আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে জসিমউদ্দিনের প্রথম কাব্যের নাম কি? রাখালি। রাখালি কত সালে প্রকাশিত হয়? 1927 সালে। জসিমউদ্দিনের প্রথম কাব্য কত সালে প্রকাশিত হয়েছে? 1927 সালে। কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? রাখালি। ঠিক আছে, আচ্ছা। তবে জসিমউদ্দিন বানিয়েছে যে গ্রন্থটি, অর্থাৎ জসিমউদ্দিন হয়েছেন যেই সাহিত্যটির মধ্য দিয়ে, যেই গ্রন্থটির মধ্য দিয়ে জসিমউদ্দিনের জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি তৈরি হয়েছে, সেই গ্রন্থটির নাম কি? নকশিকাঁথার মাঠ। ঠিক আছে, অর্থাৎ জসিমউদ্দিন যে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন, সেই গ্রন্থটি হচ্ছে নকশিকাঁথার মাঠ, 1929 সালে প্রকাশিত নকশিকাঁথার মাঠ। এই গ্রন্থটি কিন্তু জসিমউদ্দিনকে, যদিও কবর কবিতা, ওই সময় রাখাল ছেলে কবিতা, এরকম আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কবিতা মিলেই রাখালি কাব্য, সেটিও তাকে সাহিত্যিক হিসেবে মর্যাদা দিয়েছে, কিন্তু তারপরও জসিমউদ্দিনের যে জনপ্রিয়তা অতি তুঙ্গে উঠেছে সাহিত্যিকদের মধ্যে, এবং শুধু দেশে নয়, দেশের বাইরেও তার যে সাহিত্যিক মর্যাদা তৈরি হয়েছে, যে সাহিত্যটির মধ্যে দিয়ে, সেটির নাম হচ্ছে নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ কাব্যের প্রকাশকাল কত? 1929। যেহেতু গুরুত্বপূর্ণ গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ জসিমউদ্দিনের, মনে রাখবেন। জসিমউদ্দিনের শ্রেষ্ঠ গ্রন্থের নাম কি? নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ কত সালে প্রকাশিত হয়? 1929 সালে। এই গ্রন্থটি সম্পর্কে অনেক তথ্য আমাদের জানতে হবে। তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই গ্রন্থটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। বিশ্বের অনেকগুলি ভাষায়, অন্তত 22-23টির মতো ভাষায় এই গ্রন্থটি অনুদিত হয়েছে। ঠিক আছে, এবং তোমরা জানো যে পৃথিবীর অনেক দেশে ফোকলোর সাবজেক্ট যেখানে আছে, পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে এই নকশিকাঁথার মাঠ এটি ওদের ফোকলোর সাবজেক্টের পাঠ্য তালিকায় সেটি আছে। তো নকশিকাঁথার মাঠের ইংরেজি অনুবাদ হয়েছিল, সেই ইংরেজি অনুবাদ গ্রন্থটির নাম ছিল দ্য ফিল্ড অফ দ্য এমপারার কুইল্ট। দ্য ফিল্ড Emperor, Quilt. The field of the embroidered quilt. নকশিকাঁথার মাঠের ইংরেজি অনুবাদের নাম কি ছিল, এবং নকশিকাঁথার মাঠ কি নামে ইংরেজিতে অনুদিত হয়েছিল? তার উত্তর হচ্ছে দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কুইল্ট। এই অনুবাদটি করেছিলেন কে? অনুবাদকের নাম ছিল E.M. মিলফোর্ড। E.M. মিলফোর্ড। নকশিকাঁথার মাঠের ইংরেজি অনুবাদক ছিলেন E.M. মিলফোর্ড।
আর অনুবাদ হয়েছিল যে নামে, সে নাম ছিল দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কুইট। কি তোমরা লিখতে পেরেছ? হ্যাঁ, আর সাহিত্যের সব তথ্য যে লিখে নিতেই হবে তার কিন্তু বাধ্যবাধকতা নেই। আমি এর আগে বলেছি সাহিত্যের তথ্যগুলি তোমরা একটু গল্পের মতো করে শুনবে, মাথায় রাখার চেষ্টা করবে। আর প্রচলিত বই পুস্তকগুলোতে এই ধরনের তথ্য পাওয়া যাবে, কাজে খুব বেশি তাড়াহুড়া করে লেখার দরকার নেই। কিছু তথ্য অল্প স্বল্প সংকেতিক আকারে লিখে রাখবে আর বিষয়গুলো একটু শুনে বোঝানোর চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে নকশিকাঁথার মাঠ আমরা বলছি, এই নকশিকাঁথার মাঠ এই কি জাতীয় গ্রন্থ? আমরা জানি কাব্যগ্রন্থ, তাই না? জানি, তোমরা সবাই জানো নকশিকাঁথার মাঠ কি কাব্যগ্রন্থ। কিন্তু জসীমউদ্দীনের এই কাব্যটির একটি বিশেষ বিশেষত্ব আছে। এই কাব্যটিকে বলা হয় আখ্যান কাব্য। কি বলা হয়? আখ্যান কাব্য। আখ্যান কাব্য। বাংলা সাহিত্যে আখ্যান কাব্যের জনককে জসীমউদ্দীন। নকশিকাঁথার মাঠ কি জাতীয় রচনা? এটা হচ্ছে কাব্যগ্রন্থ, কিন্তু কি জাতীয় কাব্যগ্রন্থ? তার উত্তর হচ্ছে আখ্যান কাব্য। হয়তো তোমরা কেউ প্রশ্ন করতে পারো, আমি জানি করছো কিনা, যে আখ্যান কাব্য কি স্যার? তো আমরা সাহিত্যের প্রকরণের ক্লাস হয়তো আমি জানি না তোমাদের দু একটা বেছে নিয়েছি, হয়তো সামনে কোনো দিন নিব। সাহিত্য প্রকরণ মানে সাহিত্যের যে বিভিন্ন বিষয়গুলি আছে, আখ্যান কাব্য, গীতি কবিতা, নীতি কবিতা, তাই না? তারপর সনেট কি, তারপরে এরকম অনেক বিষয় আছে, গীতিনাট্য, নৃত্যনাট্য, তাই না, প্রহসন, এই প্রকরণগুলি নিয়ে কোনো একটা ক্লাসে তোমাদের সাথে আমি ডিটেলস আলোচনা করব। তো আখ্যান কাব্য সম্পর্কে একটু বলে রাখি দেবো, যেহেতু প্রসঙ্গটা এলো এখানে, যে আসলে কাহিনী কাব্য, এটিকে যদি আমরা একটু সহজ করে বলি তাহলে এটি দাঁড়ায় কি কাহিনী কাব্য। ঠিক আছে? অবশ্য কাহিনী বানানটি আগের যুগে এরকম থাকলেও আধুনিক বানান বিধান অনুযায়ী কাহিনী বানানটি এরকম। তো আগের যুগের কাহিনী ছিল দীর্ঘইকার দিয়ে, নয় দীর্ঘই। আধুনিক বাংলা একাডেমির বানান বিধান অনুযায়ী কাহিনী কাব্য। তো আখ্যান কাব্য মানে কাহিনী কাব্য। সহজ কথা, যে কোন একটি বিশাল বিস্তৃত পরিসরের কোনো ঘটনা বা কাহিনীকে যদি কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করা হয় সেটিকে বলে আখ্যান কাব্য। আসলে এটি কবিতা তো একটা ভাবের বিষয়, কবিতা একটা আবেগের বিষয়, কিন্তু একটা কাহিনী, উপন্যাসের মতো একটা ঘটনা বহুল কোনো কাহিনীকে কবি যদি কবিতার আকারে উপস্থাপন করেন তখন সেই কবিতাটিকে বলা হয় আখ্যান কাব্য বা কাহিনী কাব্য। ক্লিয়ার কথাটি? নাকি আরেকবার বলবো? অর্থাৎ আবার বোঝাতে চাচ্ছি, উপন্যাসের মতো কোনো বিস্তৃত পরিসরের কোনো কাহিনী, কোনো ঘটনা, এরকম বিশাল বিস্তৃত কোনো কাহিনী বা ঘটনাকে কবি গদ্যের আকারে উপস্থাপন না করে কি কবিতার আকারে কাব্যিকভাবে উপস্থাপন করলে সেই কবিতাটিকে তখন বলা হয় আখ্যান কাব্য বা কাহিনী কাব্য। তো নকশিকাঁথার মাঠ কি কাহিনী কাব্য, এবং বাংলা সাহিত্যে জসীমউদ্দীন হচ্ছেন আখ্যান কাব্য বা কাহিনী কাব্যের জনক। জসীমউদ্দীন রচিত আখ্যান কাব্যের সংখ্যা কয়টি? একটু লিখে রাখো, 4টি। জসীমউদ্দীন রচিত আখ্যান কাব্যের সংখ্যা 4টি। তার একটি হচ্ছে নকশিকাঁথার মাঠ, আমরা বললাম, আর একটি হচ্ছে সুজন বাদিয়ার ঘাট। সুজন বাদিয়ার ঘাট এই গ্রন্থটি জসীমউদ্দীনের বিখ্যাত গ্রন্থ। 1933 সাল। সালটি চাইলে মনে রাখতে পারো, না মনে রাখলেও খুব সমস্যা নেই, তবে এটি মোটামুটি বিখ্যাত। সুজন বাদিয়ার ঘাট। একটি হচ্ছে সখিনা, সখিনা, আর একটি হলো মা যে জননী কান্দে, মা যে জননী কান্দে। তাহলে জসীমউদ্দীন রচিত আখ্যান কাব্য বা কাহিনী কাব্যের সংখ্যা কয়টি? 4টি। একটি হচ্ছে নকশিকাঁথার মাঠ, একটি হচ্ছে সুজন বাদিয়ার ঘাট, একটি হচ্ছে সকিনা, এবং আরেকটি হচ্ছে মা যে জননী কান্দে। তাহলে এই কাব্যগুলোকে আমরা কি বললাম? তাহলে যদি বলি সখিনা কি জাতীয় কাব্য, মা যে জননী কান্দে কি জাতীয় কাব্য, সুজন বাদিয়ার ঘাট কি জাতীয় কাব্য, তার উত্তর আমরা কি বলবো? আখ্যান কাব্য বা কাহিনী কাব্য। এমনও তো বলতে পারি নিচের কোনটি কাহিনী কাব্য, কোনটি আখ্যান কাব্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে বিসিএস এর লিখিত পরীক্ষায় সাহিত্য অংশ থেকে প্রশ্ন হয়, তখন প্রশ্ন হবে আখ্যান কাব্য কি। ঠিক আছে? যে 4টি আখ্যান কাব্যের নাম লেখো, বা জসীমউদ্দীনের 4টি আখ্যান কাব্যের উল্লেখ করো।
বা দুটি আখ্যান, তুমি হয়তো আখ্যান কাব্যটা বোঝো না। তো এগুলি সাহিত্যটা একটু ভালো করে একটু গভীরে গিয়ে যদি আমরা পড়াশোনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের রিটেন অংশের যে পরীক্ষার অংশটি সাহিত্যের, সেটিও কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে থাকবে। ঠিক আছে, আমরা এই হচ্ছে আমাদের জসীমউদ্দীন রচিত আখ্যান কাব্য। আর জসীমউদ্দীনের এমনি যে কাব্যগ্রন্থ সেগুলো আমরা একটা লিখেছি। তার প্রথম কাব্যের নাম কি? রাখালি। ঠিক আছে, এরপরে তার আরো বেশ কিছু কাব্য ছিল, যাদের একটির নাম হচ্ছে ধানক্ষেত। আচ্ছা, মজার বিষয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, তোমাদের সাথে যদি আমি অনলাইনে আছি, আমি তোমাদের সামনে পাচ্ছি না, তা আমি খুবই শঙ্কায় আছি এই জন্যই যে বেশ কিছু শিক্ষার্থী থাকো একেবারেই তোমাদের সাহিত্য সম্পর্কে জ্ঞান একেবারেই শূন্যের কোঠায়। তো এটি খুব সমস্যা আমাদের ক্লাসের জন্য, বিশেষ করে আমার ক্লাসে, কারণ আমি এত একটু গভীরে যাই। তো এই যে ধান ক্ষেত, ক্ষেত বানানটি কিন্তু যুক্ত খ একার ত, ক্ষেত। কিন্তু জসীমউদ্দীন যখন তার কাব্যটি লেখেন তখন এই গ্রন্থটির নাম দিয়েছিলেন ধান ক্ষেত, ক্ষয়কার ত। আসলে উনি হয়তো এটি মিস্টেক করে থাকতে পারেন, কিংবা ওই সময় হয়তো, আমি আবার বলছি, জসীমউদ্দীন যে সময় সাহিত্য হয়তো লিখছেন ওই সময় বানানের অত বেশি বাধ্যবাধকতা হয়তো বা ছিল না। জসীমউদ্দীন একটু পল্লী কবি ছিলেন, কাজে পল্লীর যে শব্দ, অর্থাৎ পল্লীর জনজীবনের সাথে যে শব্দটি মিশে আছে, তিনি সেই শব্দগুলোকে কিন্তু তার সাহিত্যে গ্রহণ করেছিলেন বলেই তো তিনি পল্লী কবি। তিনি মানে প্রমিত শব্দ কিংবা আধুনিক শব্দ পরিবর্তে লোক জীবনে প্রচলিত যে শব্দ সেগুলোকে তিনি গ্রহণ করতেন। ফলে তিনি এই বানানটির পরিবর্তে ক্ষেত এই বানানটি ব্যবহার করেছেন। ঠিক আছে, কাজে একটু বিভ্রান্ত হওয়া যাবে না যে এটা জসীমউদ্দীনের ধান ক্ষেত। তারপর জসীমউদ্দীন রচিত বালুচর, তারপরে জসীমউদ্দীন রচিত, তোমরা জানো যে একটু হলুদ বরণী, হলুদ বরণী। তারপর জসীমউদ্দীনের জলে লেখন, জসীমউদ্দীনের সুচয়নী। রাখালি, ধানক্ষেত, বালুচর, হলুদ বরণী, জলে লেখন, সুচয়নী। মাটির কান্না, মাটির কান্না। মাগো জ্বালিয়ে রাখিস আলো, মাগো জ্বালিয়ে রাখিস আলো। কাফনে মিছিল, আমি পরের দিকে আবার লিখছি, কাফনের মিছিল। আরেকটি গ্রন্থ আছে তার বিখ্যাত, ভয়াবহ সেই দিনগুলিতে। এটি একটি জসীমউদ্দীনের বিশেষ গ্রন্থ, আমি সেই সম্পর্কে পরে বলছি। তাহলে জসীমউদ্দীনের যে কাব্যগ্রন্থ, যেগুলো আমরা সাধারণ কাব্য বলছি আমরা, তাহলে নকশিকাঁথার মাঠ কি কাব্যগ্রন্থ নয়? শিক্ষার্থী বন্ধুরা, নকশিকাঁথার মাঠ, সুজনবাদের ঘাট, সেগুলো কাব্যগ্রন্থ। ঠিক আছে, সকিনা মাঝে জন্মের কান্দে, কিন্তু সেগুলোকে একটু আলাদা প্রকরণ করেছি আমরা কেন? সেই কাব্যগুলি কাব্য হয়ে সেগুলোকে নাম দিয়েছে কি আখ্যান কাব্য বা কাহিনী কাব্য। আর এইগুলি জসীমউদ্দীন রচিত এমনি কি সাধারণ যে কাব্য। রাখালি, ধানক্ষেত, বালুচর, হলুদ বরণী, জলে লেখন, সুচয়নী, মাটির কান্না, মাগো জ্বালিয়ে রাখিস আলো, কাফনের মিছিল, কাব্যগ্রন্থ, জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ। তাহলে প্রশ্ন হবে এমন যে কাফনের মিছিল রচয়িতা কে? জ্বালিয়ে রাখি, মাগো জ্বালিয়ে রাখিস আলো রচয়িতা কে? মাটির কান্না কার লেখা? ঠিক আছে, কি জাতীয় রচনা? এমন প্রশ্ন হতে পারে। কোনটি জসীমউদ্দীন রচিত গ্রন্থ, কোনটি জসীমউদ্দীন রচিত গ্রন্থ নয়? ভয়াবহ সেই দিনগুলিতে, এটি জসীমউদ্দীন রচিত, এটি 1972 সালে এই গ্রন্থটি প্রকাশিত হয়। জসীমউদ্দীনের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ, অর্থাৎ যুদ্ধকালীন যেই ভয়াবহ পরিস্থিতির তিনি দেখেছেন নিজের চোখে, সেই অভিজ্ঞতা নিয়ে লেখা তার যে কাব্য, সে কাব্যটির নাম হচ্ছে ভয়াবহ সেই দিনগুলিতে। জসীমউদ্দীন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থের নাম কি? ভয়াবহ সেই দিনগুলিতে। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এই তথ্যগুলি মনে রেখো। তোমরা কি লিখতে পেরেছো?
তাহলে আমি মুছে দিচ্ছি। তাহলে জসীমউদ্দীন রচিত আমরা আখ্যান কাব্যগুলি দেখেছি, জসীমউদ্দীন রচিত আমরা সাধারণ কাব্যগুলি আমরা দেখলাম, আর এটি হচ্ছে জসীমউদ্দীন রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য। জসীমউদ্দীনের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যের নাম কি? ভয়াবহ সেই দিনগুলিতে। এটি প্রকাশিত হয়েছে 1972 সালে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত ক্লাসে অনেকে কমেন্টস করেছো যে স্যার আমরা শুধু তথ্য লিখতে চাই না বা আপনার কাছ থেকে তথ্য জানতে চাই না, আপনি ক্লাসে যেমন ক্লাস নিতেন একটু গল্প করে একটু। তো আমি আজকে চেষ্টা করব জসীমউদ্দীনের একটু তথ্যগুলো দিয়ে শেষে গিয়ে জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ এই কাব্যটি একটু তোমাদেরকে পড়ে শোনানোর জন্য, ঠিক আছে? পড়ে ওইভাবে না, কাহিনী সংক্ষেপটা একটু শোনাবো, ঠিক আছে? তোমরা যেহেতু গত ক্লাসে অনেকে কমেন্টস আবদার করেছে যে স্যার একটু সাহিত্যের ক্লাসগুলো একটু গল্প করে যদি করতেন, তো আসলে সকল সাহিত্যেরই গল্প করা সম্ভব না। তাহলে এক জসীমউদ্দীন পড়াতে এক নজরুল পড়াতেই কিন্তু হয়তো আমার 10টা ক্লাস লাগবে, তাই না? সাহিত্যের যদি আমি সব গল্পই করি তো আসলে আমি তো চাইলেই করতে পারি, কিন্তু সাহিত্যের নজরুলের যত ধরো কাব্যগ্রন্থ, যত উপন্যাস, তাই না, যত নাটক বা গল্প, সেগুলো যদি করতে চাই তাহলে তো নজরুলকে নিয়ে আমার 15টা ক্লাস নিতে হবে। জসীমউদ্দীনের কাব্যগ্রন্থগুলো যদি আমি সবই পড়াতে চাই তাহলে তো সেটি নয়। তারপরেও যেহেতু গুরুত্বপূর্ণ কাব্য নকশিকাঁথার মাঠ, তোমরা যেহেতু গল্প শুনতে চেয়েছো, আমি অল্প একটু মূল কাহিনীটা শোনাবো। আগে তথ্যগুলো একটু বলে নিই। জসীমউদ্দীন রচিত শিশু সাহিত্য বা শিশুতোষ গ্রন্থ, একটির নাম হলো হাসু, একটি হলো এক পয়সার বাঁশি, একটি হলো ডালিম কুমার। জসীমউদ্দীন রচিত শিশুতোষ গ্রন্থ বা শিশু সাহিত্য। নিচের কোনটি জসীমউদ্দীন রচিত শিশুতোষ গ্রন্থ? একটি হচ্ছে হাসু, একটি এক পয়সার বাঁশি এবং আরেকটি হচ্ছে ডালিম কুমার। তাহলে এক পয়সার বাঁশি কি জাতীয় রচনা? শিশু সাহিত্য বা শিশুতোষ রচনা। হাসু, ডালিম। জসীমউদ্দীন রচিত নাটক। জসীমউদ্দীনের অনেক নাটক বাংলাদেশ বেতারে প্রচার হতো আগে, এখন হয়তো বা হয় না, কারণ বেতার এখন কেউ শোনে না, আমিও শুনি না। ছোটবেলায় যখন বেতার শুনতাম রেডিওতে, তখন মনে আছে আমার রাতের দিকে, বিশেষ করে রাত 10টার দিকে জসীমউদ্দীনের নাটকগুলি রেডিওতে প্রচারিত হতো। তারপর একটি বিখ্যাত নাটক বেদের মেয়ে। গায়ের মেয়ে, পল্লী বধূ, পদ্মাপার, ওগো পুষ্পধনু। বেদের মেয়ে, গায়ের মেয়ে, পল্লী বধূ, পদ্মাপার, ওগো পুষ্পধনু, মধুমালা। জসীমউদ্দীন রচিত নাটক। জসীমউদ্দীন রচিত নাটক বেদের মেয়ে, গায়ের মেয়ে, পল্লী বধূ, পদ্মাপার, ওগো পুষ্পধনু, মধুমালা। জসীমউদ্দীনের উপন্যাস বোবা কাহিনী। আমি আবার বলছি, কাহিনী বানানটি যদিও আধুনিক বানান বিধান অনুযায়ী হ্রস্বইকার, জসীমউদ্দীনের গ্রন্থটি ছিল দীর্ঘইকার দিয়ে, কারণ সেই সময় আমি আবার বারবার একই কথা হয়তো রিপিট হচ্ছে, তবু বলছি যে অনেকেই হয়তো এই বানানগুলি নিয়ে, বানান বিধানের সাথে লেখকদের লেখার বানান নিয়ে বিভ্রান্ত হওয়া যাবে না, কারণ লেখকরা যেই নামে লিখেছেন গ্রন্থটি, বানান ভুলও যদি করে তাহলে সেই নামটি কিন্তু আমাদের গ্রহণ করতে হবে, ঠিক আছে? তো জসীমউদ্দীনের উপন্যাসটির নাম ছিল বোবা কাহিনী। বিখ্যাত উপন্যাস।
জসীমউদ্দিনের বিখ্যাত ভ্রমণ কাহিনী। হলদে পরীর দেশ। হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়। হলদে পরীর দেশ, যে দেশে মানুষ বড়। তবে তার সবচেয়ে বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম চলে মুসাফির। জসীমউদ্দিনের সবচেয়ে বিখ্যাত যে ভ্রমণ কাহিনী তার নাম কি? চলে মুসাফির। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, জসীমউদ্দিন তার যে স্মৃতি কথা বলি আমরা, অর্থাৎ নিজের জীবন স্মৃতি। একটি হচ্ছে কি? ঠাকুর বাড়ির আঙিনায়। ঠাকুর বাড়ির আঙিনায়। একটি হইল যাদের দেখেছি। ঠাকুর বাড়ির আঙিনায় যাদের দেখেছি। ঠিক আছে, তো জসীমউদ্দিন রচিত স্মৃতিকথা ঠাকুর বাড়ির যাদের দেখেছি। তোমাদের নিশ্চয় মনে আছে যে এটি যথাসম্ভব 39 BCS এর প্রশ্নে, আমি যদি 39 বা 40, আমি 39 না মেবি 40 BCS এর প্রিলিমিনারিতে যাদের দেখেছি, হ্যাঁ 40 হবে, 39 না, যাদের দেখেছি কাল লেখা এমন একটি প্রশ্ন ছিল। তোমরা খেয়াল করো, 40 BCS এর প্রিলিমিনারি প্রশ্নে যাদের দেখেছি রচয়িতাকে। তো যাদের দেখেছি রচয়িতা জসীমউদ্দিন। কি জাতীয় রচনা? স্মৃতিকথা। জসীমউদ্দিন তার একটি গল্প গ্রন্থ ছিল, তার গল্প গ্রন্থ বাঙালির হাসির গল্প। জসীমউদ্দিন রচিত গল্প গ্রন্থের নাম কি? বাঙালির হাসির গল্প। বাঙালির হাসির গল্প। জসীমউদ্দিনের একটি গল্প গ্রন্থ, সেই গল্প গ্রন্থটির নাম হচ্ছে বাঙালির হাসির গল্প। শিক্ষার্থী বন্ধুরা, জসীমউদ্দিন কিন্তু গীতিকার, অনেক গানের রচয়িতা তিনি, এবং অনেক গানের সংকলন করেছেন তিনি। গ্রামীণ অনেক লোকজ গান, কোন তাত্ত্বিক বলেছেন যে প্রায় 10,000-এর মতো লোকজ গান জসীমউদ্দিন সংগ্রহ করেছেন, এবং নিজেও অনেক গান লিখেছেন। তোমরা দু একটি গান আমার ক্লাসে সরাসরি থাকলে আমি হয়তো শোনাতাম। এখন যেহেতু তোমরা সামনে নাই, আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা অনুরোধ করতে হয়তো, তাই না? আমি না করতে পারতাম না, এখন তো অনুরোধ করছো না। তো দু একটি গানের কথা এমনিতেই বলি, তোমরা এই গানগুলি শুনেছো কিনা? যে আমায় এত রাতে কেন ডাক দিলি, তাই না? শুনেছ? আমায় এত রাতে কেন ডাক দিলি, নিভা ছিল মনের আগুন, জ্বালাইয়া গেলি প্রাণস কোকিলারে, আমায় এত রাতে কেন ডাক দিলি। এই গান আমি জানি না তোমরা শুনেছো কিনা, জসীমউদ্দিনের লেখা। জসীমউদ্দিনের লেখা গান আরো দু একটি বিখ্যাত গান আমার মনে আছে, যে আব্বাস উদ্দিন যে গানগুলি গেয়েছেন,
এগুলো অনেকগুলি গান জসীমউদ্দিন লেখা। আমার হার কালা করলাম রে, নিশ্চয় তোমরা এই গানটি শুনে থাকবে। আমার হার কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে তোর পীড়িতের লাগে। এই টাইপের গান জসীমউদ্দিনের লেখা অনেক গান আমাদের। আমার সোনার ময়না পাখি কুন্দ সেহেতে উড়া গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। এই গানগুলি সবই কিন্তু কি জসীমউদ্দিনের লেখা। তোমরা জানো আমি শুরুতে বলেছি যে জসীমউদ্দিন পাকিস্তান সরকারের অ্যাডিশনাল সং পাবলিসিটি অর্গানাইজার এই পদে ছিলেন এবং নিজে গান সংকলন করেছেন অনেক গান এবং নিজে অনেক গানের কি গীতিকার, আরো অনেক জনপ্রিয় গান আমি এখন আর বলতে চাচ্ছি না। তো তার যে গানের বইগুলি, সঙ্গীত গ্রন্থ বলছি আমরা, একটি গ্রন্থের নাম হলো রঙ্গিলা নায়ের মাঝি, জসীমউদ্দিন রচিত গানের বই, সঙ্গীত গ্রন্থ। রঙ্গিলা নায়ের মাঝি, ঠিক আছে। তারপরে হলো একটি গানের নামই হলো জারি গান। তারপরে গানের পাড়, রঙ্গিলা নায়ের মাঝি, জারি গান, গানের পাড়, মুর্শিদি গান। এগুলি জসীমউদ্দিন রচিত গানের বই। রঙ্গিলা নায়ের মাঝি, জারি গান, গানের পাড়, মুর্শিদি গান। এই গ্রন্থগুলিতে জসীমউদ্দিন তার লেখা গানগুলিকে সংকলন করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জসীমউদ্দিন সম্পর্কে তথ্য জানলাম, ঠিক আছে। তাহলে জসীমউদ্দিনের আমি একবার একটু রিভিউ করছি তোমাদের সামনে, যারা পরে যুক্ত হয়েছে, ঠিক আছে, কিংবা যারা প্রথম থেকে আছো তাদের জন্য একটু সংক্ষেপে রিভিউ করি। তাহলে জসীমউদ্দিনের আখ্যান কাব্যের সংখ্যা 4টি। আখ্যান কাব্য বা কাহিনী কাব্য, ঠিক আছে, নকশিকাঁথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট, সকিনা এবং মাঝে জননী কান্দে। জসীমউদ্দিনের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে নকশিকাঁথার মাঠ 1929 সালে, যে গ্রন্থটি জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে এবং জসীমউদ্দিনকে আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটা সুনাম দিয়েছে, যেটি ইংরেজিতে অনুবাদ হয়েছে দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডার্ড কুইল্ট নামে, যার অনুবাদ করেছেন এম মিলফোর্ড। আর জসীমউদ্দিনের প্রথম যে কাব্য, সেই কাব্যটির নাম রাখালি। 1927 সালে জসীমউদ্দিনের প্রথম কাব্য রাখালি প্রকাশিত হয়। এরপর তার অনেক কাব্য প্রকাশিত হয়েছে, বালুচর, তাই না, ধান ক্ষেত, তারপরে মাটির কান্না, তারপরে হচ্ছে জলে লেখন, তারপরে হচ্ছে আমি বলেছি মাগো জ্বালিয়ে রাখি শালো, এই টাইপের অনেক কাব্য আমি বলেছি তখন, তোমাদের নিশ্চয় মনে আছে। সুচয়নী, তারপরে বোবা কান্না। আর জসীমউদ্দিনের যে আমরা বললাম যে স্মৃতি কথা, ঠাকুর বাড়ির আঙিনায় যাদের দেখেছি। আর জসীমউদ্দিনের শিশুতোষ গ্রন্থের মধ্যে আমরা বলেছি শিশুতোষগুলি কাব্যগ্রন্থ, জসীমউদ্দিনের লেখা শিশু সাহিত্যগুলি কাব্যগ্রন্থ। তার একটি হাসু, তোমরা মিলিয়ে নাও যারা লিখেছে, একটি 1 পয়সার বাসি এবং একটি হচ্ছে ডালিম কুমার। আর স্মৃতি কথা ঠাকুর বাড়ির আঙিনায় যাদের দেখেছি। আর ভ্রমণ কাহিনী হচ্ছে কি হলদেপুরের দেশ, যে দেশে মানুষ বড় এবং চলে মুসাফির। গল্প গ্রন্থ বাঙালির হাসির গল্প। গানের সংকলন রঙ্গিলা নায়ের মাঝি, জারি গান, গানের পাড়, মুর্শিদি গান। আর তার একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য আছে, সে কাব্যের নাম সেই সব ভয়াবহ দিনগুলিতে। এখন আমরা যাচ্ছি, আচ্ছা, জসীমউদ্দিন 1976 সালে মৃত্যুবরণ করেছেন ঢাকায়। জন্মগ্রহণ করেছেন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে, মৃত্যুবরণ করেছেন ঢাকায় 1976 সালে। 1976 সালে আরেকজন কবি মৃত্যুবরণ করেছেন, কে?
প্রশ্ন হতে পারে আমাদের 1976 সালে মৃত্যুবরণ করেছেন কোন সাহিত্যিক? তার উত্তর জসীমউদ্দিন, উত্তর নজরুল। কাজে জসীমউদ্দিনও থাকতে পারে, নজরুলও থাকতে পারে, গয় থাকতে পারে, উভয়ই। ঠিক আছে, 1976 সালে মৃত্যুবরণ করেছেন কাজী নজরুল, 1976 সালে মৃত্যুবরণ করেছেন জসীমউদ্দিন। তো জসীমউদ্দিন সম্পর্কে আমি তথ্যটি একটু অতিরিক্ত দিতে চেয়েছি তোমাদের। নকশিকাঁথার মাঠ এই গ্রন্থটি সম্পর্কে একটু আলোচনা করতে চেয়েছি। নকশিকাঁথার মাঠ এটি একটি কাহিনী ভিত্তিক কাব্য, যেই জন্য এটার নাম কাহিনী কাব্য বা আখ্যান কাব্য। তো নকশিকাঁথার মাঠের নায়কের নাম কি? নায়ক রূপাই, আর নায়িকা কে? সাজু। রূপা এবং সাজু নামক গ্রাম্য দুই ভীরু কিশোর কিশোরীর প্রেম এবং তাদের বেদনা বিধুর পরিণতি লোকজ জীবনের আবহে ফুটিয়ে তোলাই এই নকশিকাঁথার মাঠ কাব্যের মূল বিষয়বস্তু। ঠিক আছে, রূপা এবং সাজু নামক দুটি গ্রাম্য ভীরু তরুণ তরুণীর প্রেমকে এবং তাদের বিরহকে ফুটিয়ে তোলা হয়েছে সেই সময়ের গ্রামীণ জীবনের আবহে। তো রূপাই আর সাজুর প্রথম সাক্ষাৎ। সাজু পাশের দুইটা পাড়া, এ পাড়া আর ও পাড়া, একটা হলো ধরে নাও এ পাড়া আর একটা হচ্ছে ও পাড়া, আর পাশে একটা মাঠ, এটা হলো সাজুদের পাড়া, আর এটা আমরা ধরে নিচ্ছি রূপাইদের পাড়া। সাজু তার সখীদের সাথে এই মাঠ পেরিয়ে রূপাইদের পাড়াতে আসে বদনা বিয়ের গান। তোমরা কি বদনা বিয়ের গান সম্পর্কে জানো? গ্রামে অনেক ভাবে এই গানটি প্রচলিত। কে বলে পানি মাঙ্গার গান, কে বলে বদনা বিয়ের গান। ঠিক আছে, তোমরা কেউ শুনেছো এই বদনা বিয়ের গান বা পানি মাঙ্গার গান? সব অনেকেই শুনেছো। হ্যাঁ, আমি ক্লাসে তোমাদের কোনো কোনো ক্লাসে বলেছি গানটি এরকম যে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, ও আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আসমান হইল টুডা টুডা জমিন হইল ফাডা, মেঘরাজা তোর ঘুমাই রয়েছে পানি দিব ক্যাডা, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। এই যে মেঘকে বা বৃষ্টিকে আহ্বান করে, অর্থাৎ গ্রামে যখন প্রখর খরা হয়, অনেকদিন বৃষ্টি হয় না, মাঠ ঘাট ফেরে চৌচির, তখন ব্যাঙের বিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এই গুলোকে বলে বদনা বিয়ে বা পানি মাঙ্গার গান। তো সাজু তার সখীদের সাথে দল বেঁধে রূপাইদের পাড়ায় বদনা বিয়ের গানে আসে এবং সেখানেই রূপাই সাজুর প্রথম সাক্ষাৎ হয়। রূপাইদের বাড়িতে সাজুরা যখন পানি মাংতে আসে, তখন রূপার দু চোখ বিদ্ধ গিয়ে সোনার চোখে হায়। সাজুর ডাক নাম ছিল সোনা। রূপা আর কি সোনা, এই যে সোনা রূপার দুই চোখ মিলেমিশে একাকার হয়ে গেল। রূপার দু চোখ বিধল গিয়ে সোনার চোখে হায়। প্রথম সাক্ষাতে দুজনের চোখাচোখি হয়ে গেল এবং আমরা আধুনিক যুগে যাকে বলে লাভ অ্যাট কি ফার্স্ট সাইট। সোনা রূপার চোখে চোখ মিলে গেল। এবার পানি মেঙে বদনা বিয়ের গান শেষ করে রূপায় বাড়ি থেকে সোনা ফিরে যাচ্ছে। রূপায় তার দিকে তাকিয়ে আছে। সোনা অনেক দূর যাচ্ছে, গিয়ে আবার পিছন ফিরে তাকিয়েছে। যেই তাকিয়েছে, রূপার চোখ আবার চোখে চোখে লেগে গেল এবং রূপায় বুঝলো যে সোনাও তার প্রতি কিছুটা হয়তো আকৃষ্ট হয়েছে। এবার রূপার আর ভালো লাগে না, কোনো কিছুতে মন বসে না। রূপায় রাখাল ছেলে, তার বাবা নেই, মা আছে, সে মাঠে মাঠে কাজ করে। এবার রূপাই সোনার বাড়ি খুঁজে বের করলো পাশের পাড়ায় এবং ওই সোনাদের বাড়ির পাশে তাদের একটি মাঠ আছে, সেখানে একটি বাঁশ ঝাড় আছে। সেই বাঁশ ঝাড়ে রূপা মাঝে মাঝে বাঁশ কাটতে যায় এবং বাঁশ কাটতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সোনার সাথে যদি তার একটু দেখা হয়। দিন যায়, হঠাৎ একদিন সোনা বাড়ি থেকে বেরিয়ে এই ছেলেটিকে দেখতে পায় এবং ছেলেটিকে তার চেনা চেনা লাগে। দুজন দুজনের দিকে আবার তাকিয়ে থাকে। হঠাৎ করে সোনার মা বাড়ি থেকে এসে তাকে বকাঝকা করে ঘরের মধ্যে নিয়ে যায়। কিন্তু ছেলেটিকে দেখে তার মায়া হয়, জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, কেন এসেছো এখানে?
তো বলে যে এটা আমাদের জমি বাস কাটতে এসেছি। তো এটা তো আমাদের অমুক বুবুর জমিতে। বলছে হ্যাঁ সেটি সে আমার মা। এইভাবে পরিচয় হয় এবং সাজুর মায়ের সাথে রূপায়ের পরিচয় হয় এবং সাজুর মা বলে যে আমি তো তোমার তাহলে খালা হই, তোমার মা আমার কি বোন হয়, দুঃসম্পর্কের বোন। এবং সেই সূত্রে রূপায়ের সাথে সাজুর মা তাকে বাড়িতে নিয়ে যায়, একটু মুড়ি খেতে দেয় এবং তাকে বসে গল্প করে। রূপাই খুব খুশি হয় এবং সে এরপরে মাঝে মাঝে সেখানে যায় এবং গিয়ে খালার সাথে দেখা করতে যায়। আসলে উদ্দেশ্য কি খালার সাথে দেখা করা না, উদ্দেশ্য কি খালাতো বোন। তো দেখা সাক্ষাৎ ঘটে, দিন যায় মাস যায়, হয়তো সে কখনো মেলায় যায় গিয়ে একটা চুড়ি কিনে আনে, কখনো ফিতা কিনে আনে, কখনো বাহানা করে বলে যে আমি এটা কুড়িয়ে পেয়েছি, আমার তো বোন নেই, তো সোনা আমার বোনের মতো, ওর জন্য নিয়ে এলাম। সোনা বুঝতে পারে, সোনার মা কি বুঝে জানি না, কাহিনীতে তেমন কিছু বলা নেই, হয়তো সহজ সরল মহিলা অনেক কিছু নাও বুঝতে পারে। কিন্তু গ্রামের কিছু কুটনি মানুষ থাকে, মহিলারা মুখে মুখে রটিয়ে দেয় যে সি 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 ওই ডাঙর ছোড়া রূপা, ডাঙর ছড়ি সোনার সাথে কি সব ঢলাঢলি। গ্রামে তোমরা জানো যে গ্রাম দেশে এরকম ছেলে মেয়েকে একটু এক জায়গায় দেখলেই গ্রামের এগুলো রটারটি হয়। তো সোনার সাথে রূপার এই ঘটনা গ্রামে উঠে যায়। রূপায়ের মায়ের কাছে গিয়ে পাড়া প্রতিবেশীরা গিয়ে তার কাছে অভিযোগ দেয়, ও রূপার মা তুমি এখনো বসে আছো, ওদিকে দেখো তোমার সে রূপা পাশে কি পাশের পাড়ার সাজুরে বানাই দিয়েছে কি বাজু। শেখের ছুরি, শেখের বাড়ির ছুরি সাজু, তো রূপায় নাকি তারে গড়াই দিয়েছে বাজু। রূপার মা খুবই আকাশ থেকে পড়ে, কারণ রূপায় তার ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে, নাক টিকলে এখনো দুধের গন্ধ মিলে, সে রূপায় কেমন করে এই কাজটি করবে। রূপায় বাড়ি ফিরে আসে, মায়ের কেন জানি রূপায়ের দিকে খেয়াল করে বা বুঝতে পারে রূপায়ের মনটা কেন জানি একটু উদাস, কেন একটু অন্যরকম, কাজ কামে মন নেই, মায়ের চোখের আগে পড়েনি। তো মা তখন কিছুটা আজ করতে পারে, শুধু তাই না আরো অনেকেই পাড়া প্রতিবেশী রূপার এই কথা নিয়ে তার মায়ের কাছে পান খেতে এসে গল্প করে এবং রূপার বিরুদ্ধে অভিযোগ ঠিক নয়, তার মাকে কান কথা লাগায়। রূপার মাও তাদেরকে অপমান অপদস্থ করে বাড়ি থেকে বের করে দেয়। এর মধ্যে দুখাই ঘটক, একটু নামটা লিখে রাখো তোমরা, দুখাই ঘটক। এখন তো ঘটক লাগে না তাই না, লাগে, মোবাইল আছে, ফেসবুক আছে, আরো কি কি আছে, টুইটার, ইমু টিমু, কত কিছু। তোমাদের তো ঘটক লাগে না, লাগে না। তো আমাদের আগের যুগে, আমাদের যুগে ওরকম হয়তো লাগেনি, তারপর অল্প স্বল্প ছিল। তো যে যুগ সময়ের কথা আমরা বলছি, তখন ঘটক, দুখাই ঘটক চলে আসে রূপায়ের মায়ের কাছে এবং রূপায়ের মাকে প্রস্তাব দেয় যে কাঁটা দিয়ে তুলতে হবে কাঁটা, নিন্দা যারা রটায় তাদের মুখে পড়বে ঝাঁটা। কাঁটা দিয়েই তুলতে হবে কাঁটা, নিন্দা যারা রটায় তাদের মুখে পড়বে ঝাঁটা। তো রূপায় মা বুঝতে পারে না, পরে ঘটক বুঝিয়ে দেয় যে যারা নিন্দা করছে, যদি রূপাইকে সাজুর সাথে বিয়ে দিয়ে দাও তাহলে যারা নিন্দা করছে তাদের মুখে ঝাঁটা পড়বে, অর্থাৎ নিন্দার মুখে চুনকালি লাগবে। তো রূপায়ের মায়ের পছন্দ হয় কথাটি, দুখাই ঘটকের মাধ্যমে সাজুর মায়ের কাছে প্রস্তাব পাঠানো হয় এবং পারিবারিকভাবে তাদের বিয়ে হয়ে যায়। বিয়েতে অনেক ঘটনা আছে, অনেক লোকজ জীবন তাদের আছে। শিক্ষার্থী বন্ধুরা হয়তো মাঝে একটু ডিস্টার্ব হয়েছে। রূপাই এবং সাজুর বিয়ের অনুষ্ঠান হয়, তোমরা কাহিনীটি পারলে পড়বে, এত চমৎকার কাহিনী, এত গ্রামীণ লোকজ জীবনের বর্ণনা আছে, আগের যুগে বিয়ে বাড়িতে কি হতো না হতো, আমি অত বিস্তারিত যাচ্ছি না। যাই হোক, সোনা আর রূপা এবারে মিলেমিশে একাকার হয়ে যায়, তাদের ছোট্ট একটি কুড়ে ঘর। এই ঘরের সামনে যে রোয়াক বা বারান্দা, এই জায়গাটি, তারা সারাদিন কাজ কাম করে, ঠিক আছে, গাছপালায় লতা পাতায় ছাওয়া একটি ছোট্ট উঠান, সে উঠানে সারাদিন তারা মাঠে কাজ করে। রূপাই মাঠে যায়, ধান কাটে, লাঙল দিয়ে কি মাঠ চাষ করে, ধান হয় তাদের, সেই ধান কেটে নিয়ে আসে। সোনা সারা রাত সেই ধান মলা হয়, মলা বোঝো, গরু দিয়ে মাড়াই করা হয় আর কি।
এবং সারা রাত ধরে সে ধান সিদ্ধ হয়। যারা গ্রামীণ জীবনের সঙ্গে পরিচিত তোমরা এই কাহিনীগুলি জানো। রাত শেষ রাতে তাদের একটু ফুসরত মেলে সোনার উপর কাজের ফাঁকে, তখন তারা সোনার কোলে মাথা রেখে রূপা বাঁশি বাজায়। সারাদিনের কর্মক্লান্তির শেষে এইটুকু ক্ষণের জন্য সোনার অপেক্ষা করে থাকে। সোনার কোলে মাথা রেখে রূপা বাঁশি বাজায়। রূপা চমৎকার বাঁশি বাজাতে পারে। সে বাঁশির সুরে তাদের সারাদিনের ক্লান্তি দূর হয়। এইভাবে তার মধ্যে আবার নানান কলহ, তার মধ্যে নানান কিছু সুখ দুঃখ বিরহ বেদনা সকল কিছু মিলিয়ে এই জীবনটা অতিবাহিত করতে থাকে। হঠাৎ করে একদিন সোনা রূপা শুয়ে আছে। ভোরবেলা কেউ যেন ডেকে বলছে, ও রূপা তুই করিস কি রে, এখনো তুই রইলি শুয়ে, বনগে ওরা ধান কেটে নেয় গাজনাসরের খামার ভুয়ে। উঠল রূপায় হাত ছাড়িয়া, কি কহিলা বসির মামু? বনগে ওরা ধান কেটে নেয় থাকতে মোরা গফর গায়ে, এই কথা শোনার আগে মরিনি কেন গরির ছায়ে। রূপায় সাজু শুয়ে আছে। ভোরবেলা বসির মামু সে ডাকছে, আবার বলছি বসির মামু ডাকছে কেমন করে, ও রূপা তুই করিস কি রে, এখনো তুই রইলি শুয়ে, বনগে ওরা ধান কেটে নেয় গাজনাসরের খামার ভুয়ে। উঠল রূপায় হাত ছাড়িয়া, আগুন ভরা দুচোখ হতে গোলা বারুদ যায় উড়িয়া। কোথায় রল রহম শেখার, কোথায় রল কলম শেখার, সমীর মিয়া সৌদ পড়ার খাড়া কোথায়, কাজীর পরে আন্ডা কিয়া। বনগে ওরা ধান কেটে নেয় থাকতে মোরা গফর গায়ে, এই কথা শোনার আগে মরিনি কেন গরির ছায়ে। অর্থাৎ রূপায়দের পাড়া কি ছিল? গফরগাঁও। রূপায়দের জন্মস্থানটির নাম কি? গফরগাঁও। বনগে ওরা ধান কেটে নেয় থাকতে মোরা গফর গায়ে, মানে গফর গায়ের লোক আমরা বেঁচে থাকতে বন করে ধান কেটে নেয়, এই কথা শোনার আগে মরিনি কেন গরির ছাই। এইবার রূপায় তার ঘরের থেকে সরকি বল্লম বের করলো, থাল ঝনঝন করে বাজাতে লাগলো এবং গ্রামের সবাই এসে রূপায়ের বাড়িতে জড়ো হলো। রূপায় ছিল অনেক বড় লাঠিয়াল। লাঠি নিয়ে সে লাঠিয়াল সর্দার গ্রামের সবাইকে নিয়ে সে চলে গেল সে বনকে ওদের প্রতিহত করতে। কাইজা এখনো আমাদের সিরাজগঞ্জ এলাকায়, পাবনার কিছু চরাঞ্চলে এই কাইজা এখনো আছে। জমি জমা নিয়ে, চরের জমি নিয়ে, বিশেষ করে ধান কাটা নিয়ে দুই পক্ষের দলাদলি, তাই না? তোমরা অনেক সময় খবরে দেখে থাকবে, অল্প স্বল্প কিছু আছে। তো এই যে কাইজা লাগলো তাদের, প্রচন্ড কাইজা। সেই কাইজাতে রূপা যেহেতু আমাদের সাহসী বীর, রূপা লাঠির ঘায়ে অনেকের মাথা ফাটিয়ে ফেললো, তরমুজের মতো ফাটিয়ে লাল করে দিল। অনেকের মাথা ফাটালো, এই মাথা ফেটে বনগে ওরা পালিয়ে গেল, অনেকে মারা গেল। রূপায়রা গ্রামে আসবে হঠাৎ করে শুনে যে তাদের নামে মামলা হয়েছে এবং পুলিশ আসছে তাদেরকে ধরতে। এই কথা শুনে রূপাই কি করলো, আরো অনেকের সাথে পালিয়ে গেল, কারণ পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যাবে। এই যে রূপায় পালিয়ে গেল, ফেরার হলো পুলিশের ভয়ে, এই ফেরার হলো। আর এইদিকে সোনা তথা সাজু, তার আর দিন কাটে না, স্বামীকে ছাড়া তার আর ভালো লাগে না। সারাদিন সে বসে কাঁদে, কোনো কিছুতে মন বসে না, ঠিক মতো খায় না, গোসল করে না, ঘুমায় না। শ্বশুর বাড়ি সে আছে, তো রূপায়ের মাও কাঁদতে কাঁদতে চোখের জলে তার চোখ প্রায় অন্ধ হওয়ার মতো অবস্থা। তারপরে সে এখানে ওখানে বিভিন্ন জায়গায় রূপার মা লোক পাঠায় রূপাইকে খোঁজ করার জন্য, কিন্তু রূপাইয়ের খোঁজ কেউ দিতে পারে না। এইভাবে অনেক সময় রূপায়ের মা দুঃখ কষ্টে মারা যায়। মারা গেলে সাজুকে তার মা তাদের বাড়িতে নিয়ে যায়, সাজুর বাড়িতে নিয়ে যায় তার মা। সেখানে গিয়ে খোঁজ করা হয় রূপায়ের, কিন্তু পাওয়া যায় না। সাজু অনেকদিন ধরে অপেক্ষা করতে থাকে, কিন্তু অপেক্ষা করে বিরহে বিরহে কষ্টে তার দিন কাটে না। সে তখন তার জীবনের স্মৃতিগুলিকে কাঁথা সেলাই করতে বসে এবং কাঁথার মধ্যে তার অতীত জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা, রূপায়ের সাথে তার প্রথম সাক্ষাৎ, তারপরে রূপায় যে মাঠে লাঙল নিয়ে যাচ্ছে, তাদের যে বাসর ঘর, তারপরে রূপায় বাঁশি বাজাচ্ছে তার ফলে মাথা রেখে, এই সমস্ত দৃশ্যগুলো সে সূচের ফোড়ের মধ্য দিয়ে কাঁথায় সেলাই করে করে নকশি কাঁথা তৈরি করতে থাকে।
কিন্তু বিরহে বিরহে কষ্টে তার ভিতরটা জর্জরিত হয়ে একসময় সে মৃত্যুর দিকে চলে যায় এবং মাকে বলে যে মা, আমি যদি মরে যাই তাহলে আমার এই কাঁথাটা তুমি আমার কবরের উপর দিয়ে দিও, তাহলে আমি কবরে শুয়ে আমার এই সুখ স্মৃতিগুলো দেখবো। আর রূপায় যখন কাঁদবে আমার কবরে, তখন তার চোখের জল যেন আমার কবরে না পড়ে, কাঁথাটা তুমি আমার কবরে বিছিয়ে দিও। এই বলে সাজু তথা সোনা মারা যায়। যেদিন মারা যায় তাকে কবর দেওয়া হয়। পরদিন রূপাই বাড়ি ফিরে আসে, তাদের বাড়িতে ফেরার হয়ে এলোমেলো উস্কো খুস্কো, কিন্তু হাতে দুটো রঙিন লাল শাড়ি, নতুন শাড়ি দুটো কিনে নিয়ে সে বাড়ি আসে। সে দেখে মা নেই, মারা গেছে। প্রতিবেশীদের থেকে জানতে পারে যে তার বউকে অর্থাৎ সোনাকে, সাজুকে নিয়ে গেছে তার মা। সে তখন এই মাঠ পেরিয়ে সাজুর বাড়িতে যায়। সেখানে গিয়ে ডেকে কাউকে পায় না। অনেক সময়, অনেকক্ষণ পরে সাজু তথা সোনার মা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। চোখের জলে তারও অবস্থা খুবই খারাপ, কন্যাকে হারিয়ে। এইবার সোনার মা কোনো কথা না বলে রূপাইকে দেখিয়ে দেয় তাদের বাড়ির পিছনে কবর। এই মাঠের মাঝখানে কি কবর দেখিয়ে দেয়। রূপাই বুঝতে পারে নতুন খেজুর পাতা দিয়ে ঘেরা কবর, এবং সেই কবরের উপর গিয়ে রূপাই শাড়ি দুটো ফেলে দিয়ে জড়িয়ে ধরে থাকে এবং সারা ধরে কাঁদতে থাকে। পরদিন ভোরবেলা গায়ের মানুষ এসে দেখে যে একটা মুসাফির, উস্কো ফুস্কো চুল, আওলা বাউলা একজন মুসাফির এই কবর ধরে জড়িয়ে মরে পড়ে আছে। এবং মজার বিষয়, এই মাঠটির তখন থেকে নাম হয়ে যায় নকশি কাঁথার মাঠ। আগে হয়তো এই মাঠটির নাম অন্য কোনো ছিল। এই ঘটনার পর থেকে এই মাঠটির নাম হয় নকশি কাঁথার মাঠ। রূপাইকেও পাশে কবর দেওয়া হয়। এবং গ্রামের মানুষ অনেক বছর পরেও গভীর রাতে যখন কেউ বাইরে বের হয় কিংবা যখন জেগে ওঠে, এই মাঠের মধ্যে থেকে বাঁশির শব্দ শুনতে পায়। এবং যদি মাঠের দিকে কেউ যায় তাহলে দেখতে পায় যে রূপাই সোনার কোলে মাথা রেখে বাঁশি বাজাচ্ছে। অর্থাৎ গ্রামের মানুষ যেন এটি অনুভব করে কিংবা এটি যেন তারা দেখতে পায়, মাঠের মধ্যে শুনতে পায় বাঁশি বাজাচ্ছে। আর যদি মাঠের দিকে কেউ যায় তাহলে তারা দূর থেকে দেখে যে মাঠের মাঝখানে সোনা শুয়ে আছে, তার কোলে মাথা রেখে সোনা বসে আছে, আর তার কোলে পায়ের উপরে মাথা রেখে রূপাই বাঁশি বাজাচ্ছে। এটি তারা অনেক দিন ধরেই দেখে এবং তখন থেকে মাঠটির নাম নকশি কাঁথার মাঠ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে চরিত্রগুলি, বিশেষ করে নায়ক যে সাজু, নায়ক রূপাই, নায়িকা সাজু, দুখাই ঘটক, ঠিক আছে, তারপর রূপাইয়ের যে গ্রাম ছিল গফরগাঁও, এই বিষয়গুলি কিন্তু একটা বাস্তব নাকি ঘটনা, ফরিদপুরের একটি বাস্তব জীবনের প্রেক্ষাপটে এই কাহিনীটি নেওয়া হয়েছে। কাহিনীটা অত্যন্ত বেদনাবিধুর এবং অত্যন্ত মর্মস্পর্শী, কিন্তু সুন্দর। তো আমরা জসীমউদ্দিন আলোচনা করেছি। তোমাদেরকে এখন আমি আরেকজন সাহিত্যিক নিয়ে আলোচনা করতে চেয়েছি, সেই প্রতিশ্রুতি রাখতে চাই, ঠিক আছে। আমরা এখন আরেকজন যে সাহিত্যিক নিয়ে কথা বলবো, সেই সাহিত্যিকের নাম হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, একটু পানি দিও, পানি। আচ্ছা, মনিরুজ্জামান, খুব কষ্টের গল্প, চোখে জল চলে এসেছে। আচ্ছা, হ্যাঁ, আসলেই কষ্টের। তারপর আমি সংক্ষেপে বললাম, মনিরুজ্জামান তুমি পড়বে, অনেক মজা পাবে, ভালো লাগবে। নকশি কাঁথার মাঠ খুবই মর্মস্পর্শী, খুবই সুন্দর গল্প। অনেকেই যারা তোমরা চাও, পড়তে চাও অবসর সময়ে, তাই না, করোনার সময় তোমরা চাইলে বইটি সংগ্রহ করে পড়তে পারবে। একজন আমার পাঞ্জাবি প্রশংসা করেছে, নামটা আমি ভুলে গেলাম। তো এটি আসলে শৌখিন পাঞ্জাবি, কালো পাঞ্জাবি পরেছে। আমি গতকাল থেকে এটি পরেছি বঙ্গবন্ধুর শোক দিবসকে ভেবে। তো আমরা আলোচনায় চলে যাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
জন্ম কত সালে? 1876 সালের 16 সেপ্টেম্বর। সালের 16 সেপ্টেম্বর কে কোথায়? হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। হুগলি জেলার দেবানন্দপুর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালের 16 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম? মতিলাল চট্টোপাধ্যায়। মাতা ভুবন মোহিনী দেবী। ভুবন মোহিনী দেবী। পিতা মতিলাল চট্টোপাধ্যায়, মাতা ভুবন মোহিনী দেবী। প্রথম স্ত্রী শান্তি দেবী। প্রথম স্ত্রী লিখেছি মানে নিশ্চয় শিক্ষার্থীরা বুঝতে পারছো কি? হ্যাঁ, 2 উইকেট। হ্যাঁ, তাই না? তাহলে প্রথম স্ত্রী শান্তি দেবী, দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী। কি শিক্ষার্থীরা বলেছিলাম না, মনে আছে? বড় বড় সব সাহিত্যিকদের কিন্তু 2 উইকেট করে। নজরুলের 2 উইকেট না, মনে আছে? নজরুলের 2 জন স্ত্রী, আমি অবশ্য গত ক্লাসে বলতে ভুলে গেছি, নার্গিস, হ্যাঁ, এবং আরেকজন কি আশালতা সেনগুপ্তা, তাই না? বঙ্কিমের 2 স্ত্রী গত ক্লাসে বলেছি, মীর মোশাররফের 2 স্ত্রী। আজকে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি 2 স্ত্রী, শান্তি দেবী প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখা প্রথম যে গল্প সেটির নাম হচ্ছে মন্দির। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বা প্রকাশিত প্রথম গল্পের নাম কি? মন্দির। তাহলে মন্দির কি জাতীয় রচনা? গল্প। 1903 সালে এই গল্পটি প্রথম প্রকাশিত হয় এবং প্রকাশিত হওয়ার পরে ওই সালে তিনি এই গল্পটি লেখার জন্য কুন্তলীর পুরস্কার লাভ করেন। অর্থাৎ জীবনের প্রথম গল্প লিখেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুন্তলীন পুরস্কার লাভ করেছিলেন। 1903 সালে মন্দির গল্প রচনার জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কুন্তলীন পুরস্কার লাভ করেন। আর এই গল্পটি শরৎচন্দ্রের কি প্রথম রচিত বা প্রকাশিত গল্প। শরৎচন্দ্র 1923 সালে জগৎ তারিণী পদক লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে লেখককে জগৎ তারিণী পদক দেওয়া হয়। তাহলে শরৎচন্দ্র কত সালে জগৎ তারিণী পদক লাভ করেন? 1923 সালে। কোথা থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় 1923 সালে
উপন্যাস রচনার কৃতিত্বের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে জগত্তারিণী পদক প্রদান করেন। 1936 সালে শরৎচন্দ্র ডিলিট ডিগ্রি লাভ করেন। কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। 1936 সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডক্টরেট অফ লিটারেচার, ডক্টরেট অফ লিটারেচার যাকে সংক্ষেপে আমরা বলি ডিলিট ডিগ্রি লাভ করেছিলেন শরৎচন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। অথচ এই সাহিত্যিক, তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, শরৎচন্দ্র টাকার অভাবে লেখাপড়া করতে পারেননি। এফএ বলা হতো সেই সময় ফার্স্ট আর্টস, এফএ পরীক্ষা, ইন্টার পরীক্ষাকে বলা হতো ফার্স্ট আর্টস। এই পরীক্ষাটি তিনি অংশগ্রহণ করতে পারেননি পরীক্ষার ফি জমা দিতে না পারায়। পরীক্ষার ফি দিতে পারেননি বলে তার পড়াশোনা পথরুদ্ধ হয়ে যায়। তিনি চলে যান রেঙ্গুন, এখনকার দিনে যেটি বার্মা বা মায়ানমার। তো সেখানে তিনি এই যে আমাদের রোহিঙ্গারা যেমন চলে এসছে নদী খাল পেরিয়ে, ঠিক তেমনি আমাদের শরৎচন্দ্র তিনি রেঙ্গুনে, বার্মা রেঙ্গুনে যান জীবিকার তাগিদে, এবং সেখানে গিয়ে ওখানে পাথর উত্তোলনের যে সমস্ত এগুলো ছিল বা জমিদারি যে সমস্তগুলো ছিল সেখানে তিনি চাকরি নেন। তার যে বহিমিয়ান জীবন, ভবঘুরে জীবনের কথা তোমরা নিশ্চয়ই বিলাসী গল্পে অল্প একটু পড়েছ। জীবনে অনেক কিছু তিনি করেছেন, সন্ন্যাসী হওয়ার চেষ্টা করেছেন, তাই না? মশার কামড়ে টিকিতে না পারিয়া সন্ন্যাসী হইতে গত বছর ইস্তফা দিয়েছি, বিলাসী গল্প। তোমরা জানি না তোমরা পড়েছো কিনা, তোমরা তো সব ছোট বাচ্চা পোলা পাইনি। আমাদের আগের সময়ে বিলাসী গল্প ছিল শরৎচন্দ্রের খুবই বিখ্যাত গল্প। সেখানে শরতের আত্মজীবনীমূলক গল্পটা নেড়া নামে একটি চরিত্র ছিল, সেটি শরৎচন্দ্র, এবং তার জীবনের এই সমস্ত কথাগুলি তিনি বলেছেন। তো শরৎচন্দ্র খুবই বহেমিয়ান, খুবই ভবঘুরে। আমি নজরুলের কথা যখন বলি সেই একই কথা বলেছিলাম, অভাবের কারণে নজরুলের ভিতরে এই বহিমিয়ান স্বভাব, কিংবা সাহিত্যিকদের এরকম একটি স্বভাব থাকে, শরৎচন্দ্রেরও তাই বহিমিয়ান স্বভাব। তো এই যেই মানুষটি লেখাপড়া করতে পারেননি টাকার জন্য, সেই মানুষটি কিন্তু আবার পরবর্তীতে সম্মানসূচক ডিলিট ডিগ্রি লাভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, আমি যদি গল্পের কথা বলি তাহলে কয়েকটি বিখ্যাত গল্প তার আছে, একটু নামগুলো লিখে নিতে পারো। একটি আমরা বলেছি বিলাসী, তাই না? আরেকটি কি মহেশ, খুবই বিখ্যাত গল্প শরৎচন্দ্রের মহেশ। একটি হলো অভাগীর স্বর্গ, কাঙালির মা, সতী, ছবি, রামের সুমতি, হরিলক্ষ্মী। বিলাসী, মহেশ, অভাগীর স্বর্গ, কাঙালির মা, সতী, ছবি, রামের সুমতি, হরিলক্ষ্মী, এই জাতীয় অতি বিখ্যাত কিছু গল্পের স্রষ্টা শরৎচন্দ্র। গ্রামীণ অন্তর্জীবন, দুঃখী মানুষ, এই যে অভাগীর কিংবা কাঙালির মায়েদের মতো অত্যন্ত যারা নিচু অন্তস যার যে মানুষগুলি, তাদের যে জীবনের যে কষ্ট, গ্লানি, কান্না, নিশ্চয়ই মহেশ গল্পটি তোমরা পড়ে থাকতে পারো, কেউ কেউ পড়েছ, পড়বে। সাহিত্য না পড়লে কেমন করে আত্মার বিকাশ হবে? কি যে দারুণ শরতের এই মহেশ, শরতের বিলাসী, কিংবা তার সতী, ছবি, রামের সুমতি। এবং তার একটি স্বামী নামে একটি গল্প আছে, যে গল্পটি অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, এবং সেই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে শরৎচন্দ্র শ্রেষ্ঠ গল্প লেখক এই পুরস্কার পেয়েছেন।
স্বামী, এটি একটি শরৎচন্দ্রের একটি গল্প, যে গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র থেকে শরৎচন্দ্রকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ লেখকের পুরস্কার দেওয়া হয়েছে। তো আমি এগুলি কিন্তু গ্রন্থ নয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলি কিন্তু শরৎচন্দ্র রচিত গ্রন্থ নয়। কি এইগুলি শরৎচন্দ্র রচিত কি গল্প, ঠিক আছে, বিখ্যাত কিছু গল্প। আর শরৎচন্দ্র রচিত উপন্যাস আমরা যাব সেখানে। শরৎচন্দ্রের কি প্রথম যে উপন্যাস তার নাম হচ্ছে বড় দিদি। 1913 সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়। শরৎচন্দ্র রচিত প্রথম গ্রন্থের নাম কি বড় দিদি। কত সালে প্রকাশিত হয়েছে? 1913 সালে। এরপরে শরৎচন্দ্র অনেক উপন্যাস, অসংখ্য বলাটা হয়তো ভুল হবে, অনেক উপন্যাস রচনা করেছেন। তো আমি সবগুলির নাম হয়তো বলবো, তবে বিখ্যাত উপন্যাসগুলি আগে বলে নিই, যেগুলি তোমাদের একটু সালগুলি সহ মনে রাখতে হবে। সব উপন্যাসের সাল মনে রাখার দরকার নেই, আমি আগেই বলেছি, কিন্তু বড় বড় লেখকদের কিছু কিছু বিখ্যাত উপন্যাসের সাল মনে রাখবে। তো শরৎচন্দ্রের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসের নাম হলো দেবদাস। 1917 সালে এই দেবদাস উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়। 1917 সালে দেবদাস শরৎচন্দ্রের সবথেকে জনপ্রিয়। নিশ্চয়ই তোমরা এই নির্মিত চলচ্চিত্র দেখে থাকবে দেবদাস, তাই না? হ্যাঁ, সে যে পারু, হ্যাঁ ও পারু, সেই পারু তোমরা সিনেমা দেখবে, মজা পাবে। দেবদাস হচ্ছে শরৎচন্দ্রের সবচেয়ে জনপ্রিয়, সর্বশ্রেষ্ঠ নয় কিন্তু। শরৎচন্দ্র রচিত সর্বশ্রেষ্ঠ উপন্যাস দেবদাস আমি কিন্তু বলিনি, কি বলেছি? সবচেয়ে জনপ্রিয় উপন্যাস দেবদাস। শরৎচন্দ্রের আরেকটি বিখ্যাত গ্রন্থ 1920 সালে প্রকাশিত হয়েছে উপন্যাস, সেটি হচ্ছে গৃহদাহ। 1923 সালে উপন্যাস দেনা পাওনা। 1926 সালে পথের দাবি। তার বিখ্যাত গ্রন্থ, বিখ্যাত উপন্যাসগুলি দেবদাস সবচেয়ে জনপ্রিয় উপন্যাস 1917, গৃহদাহ 1920 সাল তার একটি অন্যতম উপন্যাস, দেনা পাওনা 1923 সালে এবং পথের দাবি 1926। তোমরা একটু খেয়াল করবে, দেনা পাওনা একই নামে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু গল্প আছে। দেনা পাওনা কি জাতীয় রচনা যদি প্রশ্ন করে তাহলে কিন্তু সমস্যা আছে, তাই না? রবীন্দ্রনাথের দেনা পাওনা কি গল্প, আর শরৎচন্দ্রের দেনা পাওনা কি উপন্যাস। পথের দাবি 1926 সালে। এই উপন্যাসটি সম্পর্কে একটি কথা তোমরা জানো, তবু আমি বলছি, শরৎচন্দ্রের একমাত্র রাজনৈতিক উপন্যাস। শরৎচন্দ্র কিন্তু রাজনৈতিক লেখক নন, নজরুল যেমন রাজনৈতিক লেখক, শরৎচন্দ্র কিন্তু মূলত রোমান্টিক ধারার লেখক। রোমান্টিক কথা কিংবা দুঃখ দারিদ্র, মানুষের ভিতরে আবেগ, মায়া মমতা, স্নেহ, প্রেম প্রীতি, গ্রামীণ জীবনের ষড়যন্ত্র, কূটনামি, প্রেম ইত্যাদি। শরৎচন্দ্রর একটি মাত্র উপন্যাস যেটিকে বলছে রাজনৈতিক উপন্যাস, সেটি পথের দাবি। এই প্রকাশের বছরে এই গ্রন্থটি আবার নিষিদ্ধ হয়। তাহলে শরৎচন্দ্রের কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ বা বাজেয়াপ্ত হয়? পথের দাবি। কত সালে? 1926। 1926 সালে এটি প্রকাশিত হয়, নিষিদ্ধ হয় কত সালে, বাজেয়াপ্ত হয় কত সালে? 1926 সালে, ওই বছরেই। কেন এটি বাজেয়াপ্ত হয়? বিষয়বস্তু কি ছিল? এটি বিষয়বস্তু ছিল, আমি নজরুলের যে ওই যে তৃতীয় যে উপন্যাসটি বাতনধারা মৃত্যুক্ষুধা, কুহেলিকা, কুহেলিকার যে বিষয় বলেছিলাম সন্ত্রাসবাদী আন্দোলন, মনে আছে? কুহেলিকা 1931 সালে, মনে আছে কি তোমাদের? নজরুলের ক্লাসে বলেছিলাম যে নজরুলের তিনটি উপন্যাস, প্রথম হলো বাঁধনহারা পত্র উপন্যাস, দ্বিতীয় হচ্ছে তার শ্রেষ্ঠ উপন্যাস মৃত্যুক্ষুধা 1930 সালে, আর তার শেষ উপন্যাস হচ্ছে কুহেলিকা 1931 সালে, যার বিষয়বস্তু বলেছিলাম যে ব্রিটিশ ভারতের কি সন্ত্রাসবাদী, সন্ত্রাস বিরোধী নয় কিন্তু সন্ত্রাসবাদী আন্দোলন।
এই পথের দাবি হলো এই ধারার প্রথম উপন্যাস। বাংলা সাহিত্যে সন্ত্রাসবাদী আন্দোলনকে উপজীব্য করে লেখা প্রথম উপন্যাসটির নাম হচ্ছে পথের দাবি, অর্থাৎ যে উপন্যাসে সন্ত্রাসের মধ্য দিয়ে কি স্বাধীনতা অর্জনের কথা স্বীকৃত হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, এই তত্ত্বে বিশ্বাসী হয়ে যে সমস্ত তরুণরা, এই যে আমাদের ক্ষুদিরাম, এই যে সূর্য সেন, যে বিনয়, বাদল, তারপরে আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার, নিশ্চয়ই তোমরা ইতিহাসে এগুলি জানো যে এরা কিন্তু এই সন্ত্রাসবাদী আন্দোলনের সাথে, যেটাকে সহিংস আন্দোলন বলা হয়, এর সাথে যুক্ত ছিল। ঠিক আছে, তো এই যে সহিংস বা সন্ত্রাসবাদী আন্দোলনকে উৎসাহিত করে বাংলা সাহিত্যের লেখা প্রথম উপন্যাস হচ্ছে পথের দাবি। তাহলে পথের দাবি উপন্যাসের উপজীব্য বিষয় বা বিষয়বস্তু কি? সন্ত্রাসবাদী বা সহিংস আন্দোলন 1926। আর একই বিষয় নিয়ে নজরুল পরে লিখেছিলেন 1931 সালে। সেই উপন্যাসটির নাম ছিল বাঁধনহারা মৃত্যু কথা কুহেলিকা। ঠিক আছে, তারপরে সে সম্পর্কে বলেছি, তাই না, নজরুলের ক্লাসে। আমি জাস্ট প্রাসঙ্গিক বললাম যে সন্ত্রাসবাদী বা হিংসাত্মক আন্দোলনের প্রেক্ষিতে লেখা প্রথম উপন্যাস বাংলা সাহিত্যে পথের দাবি, এবং এই গ্রন্থটি রচনার বছরেই এই গ্রন্থটি নিষিদ্ধ করা হয় এবং বাজেয়াপ্ত করা হয়, যেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একমাত্র রাজনৈতিক উপন্যাস। এর বাইরে শরৎচন্দ্রের আরো অসংখ্য উপন্যাস, অনেক উপন্যাস তিনি লিখেছেন, যেমন হলো মেজো দিদি, যেমন হলো পল্লী সমাজ, যেমন হলো পণ্ডিত মশাই, যেমন হলো চন্দ্রনাথ, যেমন হলো বিপ্রদাস, যেমন হলো বিরাজ বউ, নিষ্কৃতি, বৈকুণ্ঠের উইল, মেজো দিদি, পল্লী সমাজ, পণ্ডিত মশাই, চন্দ্রনাথ, বিপ্রদাস, বিরাজ বউ, নিষ্কৃতি, বৈকুণ্ঠের উইল। চরিত্রহীন, দত্তা, শেষ পরিচয়, শেষ প্রশ্ন, শেষের পরিচয়, শেষ প্রশ্ন। এই মোটামুটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। আর কি আরেকটা আছে না, শ্রীকান্ত। তোমরা চাইলে লিখতে পারো অথবা নাও লিখতে পারো, কারণ তোমাদের যে সমস্ত বই পুস্তকগুলো আমি রেফার করেছি সেগুলিতে প্রথম দিন আমি একটা বই তোমাদের দেখিয়েছি, তাই না? দেখিয়েছি না? হ্যাঁ, আমি দেখিয়েছি যে কোন কোন বইগুলি তোমরা পড়বে, ঠিক আছে, সাহিত্যের জন্য। তো তোমরা নিশ্চয়ই প্রথম ক্লাসে আমার সেই কথাগুলি ফলো করেছো, তো সেগুলোতে তোমরা পাবে। আমি আরেকবার একটু বলি যে আমি বিখ্যাতগুলো আগেই বলেছি সাল সহ। এর বাইরে তোমরা পড়বে আরো যে উপন্যাসগুলো আছে, মেজো দিদি, পল্লী সমাজ, পণ্ডিত মশাই, চন্দ্রনাথ, বিপ্রদাস, বিরাজ বউ, নিষ্কৃতি, বৈকুণ্ঠের উইল, চরিত্রহীন, দত্তা, শেষের পরিচয়, শেষ প্রশ্ন। ঠিক আছে, পরিণীতা আছে কি, পরিণীতা, পণ্ডিত মশাই, দেবদাস। এই মোটামুটি শরৎচন্দ্র রচিত উপন্যাসের তালিকা। শরৎচন্দ্রের সর্বশ্রেষ্ঠ উপন্যাসটির নাম কি?
শ্রীকান্ত। শরৎচন্দ্রের সর্বশ্রেষ্ঠ উপন্যাস, যদিও শরৎচন্দ্রের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস আমি বলেছি দেবদাস, ঠিক আছে, সবচেয়ে জনপ্রিয় পাঠক প্রিয় উপন্যাস দেবদাস, কিন্তু সাহিত্যের মানদণ্ডের বিচারে শরৎচন্দ্রের সর্বশ্রেষ্ঠ উপন্যাসের নাম কি? শ্রীকান্ত। শ্রীকান্ত উপন্যাসের পর্ব বা খণ্ড কয়টি? 4টি। মনে রাখবে, শ্রীকান্তের নির্দিষ্ট কোনো সাল নাই, পরীক্ষা আসবে না, কারণ শ্রীকান্ত কি একটি গ্রন্থ নয়, এত বিখ্যাত হয়েও শ্রেষ্ঠ হয়েও সাল দরকার নেই, কারণ শ্রীকান্তের আবার 4টি পর্ব, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং কি চতুর্থ পর্ব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শরৎচন্দ্র সম্পর্কে আমি একটু গল্পে যদি যেতে চাই, যাব আমরা হয়তো শরৎচন্দ্রের। তোমরা দেবদাস সম্পর্কে তোমরা নিশ্চয় জানো, দেবদাস দেখেছো। আমার চোখে শরৎচন্দ্রের আমার ভালো লাগার একটি, দেবদাস তো বটেই, কিন্তু শরৎচন্দ্রের গৃহদাহ এই উপন্যাসটি আমার অত্যন্ত প্রিয় একটি উপন্যাস আমার। তো সেটি আমি যদি শেষ একটু সময় পাই কাহিনীটা সংক্ষেপে বলার চেষ্টা করব। তোমরা যেহেতু গত ক্লাসে আমি অনেকগুলি কমেন্টস পেয়েছি, পরে আমি দেখি কমেন্টসগুলি, তোমরা ওই গল্প শুনতে চেয়েছো। তো আবার বলছি, সব কাহিনী গল্প আকারে বলা সম্ভব নয়, ঠিক আছে? তো আমরা তবুও চেষ্টা করবো তোমাদের আবদারটুকু পূরণ করার জন্য। তার আগে শরৎচন্দ্র সম্পর্কে আরেকটু তথ্যগুলো দিয়ে শেষ করি। শরৎচন্দ্র কিন্তু প্রবন্ধ লিখেছেন, লিখেছেন প্রবন্ধ। তার একটি বিখ্যাত প্রবন্ধের নাম কি? নারীর মূল্য। নিশ্চয় তোমরা জেনে থাকবে শরৎচন্দ্রের একটি বিখ্যাত প্রবন্ধের নাম নারীর মূল্য। এবং এই গ্রন্থটি শরৎচন্দ্র আবার নিজের নামে লেখেননি, কার নামে লিখেছিলেন? অনিলা দেবী। অনিলা দেবী কে ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় বোন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় বোনের নাম ছিল অনিলা দেবী, ঠিক আছে? এই বড় বোন অনিলা দেবীর নামে শরৎচন্দ্র নারীর মূল্য গ্রন্থটি লিখেছিলেন, অর্থাৎ নিজেই লিখেছিলেন, কিন্তু গ্রন্থের প্রকাশের সময় লেখকের নামের জায়গায় দিয়েছিলেন কি? অনিলা দেবী, যেটি শরৎচন্দ্রের ছদ্মনাম হিসেবে পরবর্তীতে স্বীকৃতি পায়। তাহলে শরৎচন্দ্রের ছদ্মনাম কি? অনিলা দেবী। কিন্তু কথা আছে, শরৎচন্দ্র আরো বেশ কিছু ছদ্মনাম ব্যবহার করেছিলেন, যদিও সেগুলি অতটা গুরুত্বপূর্ণ নয়। পরীক্ষায় এলে আমরা অনিলা দেবী দিব, কিন্তু আমরা একটু জেনে রাখি যে এর বাইরে তার ছদ্মনাম ছিল শ্রীকান্ত আচার্য। এর বাইরে তিনি শ্রী চট্টোপাধ্যায়, এর বাইরে তিনি অনুরূপা দেবী, অনিলা দেবী, অনুরূপা দেবী, শ্রীকান্ত, এই টাইপের আরো একাধিক ছদ্মনাম তিনি ব্যবহার করেছেন, বিশেষ করে প্রবন্ধ লিখতে গিয়ে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধ যখন লিখেছেন সমাজের কোনো বিষয় নিয়ে, সমাজ, রাজনীতি ইত্যাদি বিষয় নিয়ে, বিশেষ করে নারীদের প্রতি তার ছিল একটা সফট কর্নার। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি বলছি যে শরৎচন্দ্রকে কিন্তু বলে নারীবাদী লেখক, তোমরা জানো কিনা? আজকের দিনে যেমন নারীবাদী হওয়া কিন্তু সহজ, সবাই নারীবাদী, আধুনিক নারীবাদী, হ্যাঁ, নারীদের পক্ষে কথা বলে, হ্যাঁ নারীরা বাইরে যাবে, নারীরা চাকরি করবে, কেন করবে না, তাই না? আজকের দিনে কিন্তু এই কথাটি অনেক সহজ, যে নারী কেন শুধু ঘরে থাকবে, রান্না বাড়া করবে, নারীরাও বাইরে বেরিয়ে আসবে, নারীরা অফিসে যাবে, নারীরা চাকরি করবে, না সবকিছু করবে, কেন করবে না? আমি নারীবাদী, আধুনিক। আমি যদি বলি যে নারীরা বাইরে বের হবে না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, হ্যাঁ, তাহলে কিন্তু মানুষ আমাকে অনাধুনিক বলবে। কাজে আধুনিকতার যুগে, আধুনিকতার এই সময়, আর আমি এখন বললাম বা না বললাম তাতে কিছু যায় আসে না। নারীকে বাইরে বের হতে বলি বা না বলি, কারণ নারী তো বেরিয়েই পড়েছে, আমি বাধা দিলেও সমস্যা নেই, আমি তাদের উৎসাহিত করলেও সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু যে সময় কথা বলছিস, শরৎচন্দ্ররা যে সময়, নজরুলরা যে সময় নারীদের স্বাধিকারের কথা বলেছেন, স্বাধীনতার কথা বলেছেন, নারীদের অধিকারের কথা বলেছেন, সেই সময়টা কিন্তু এত সহজ ছিল না। কাজে শরৎ যখন নারীর মূল্য প্রবন্ধ লিখছেন, তখন তিনি নিজের নামে এই প্রবন্ধটি লেখার সাহস করেননি, এই জন্য ছদ্মনাম গ্রহণ করেছিলেন অনিলা দেবী। অর্থাৎ একজন নারীর পক্ষে অধিকার চাইছে, এই বিষয়টি অত্যন্ত সহজ ছিল। কিন্তু একজন পুরুষ নারীর পক্ষে অধিকার চাইছে, ওই সময়ের
এটি অত্যন্ত কঠিন কাজ ছিল। তো শরতের মতো সাহসী লেখকও, যদিও তাকে আমরা বলছি নারীবাদী লেখক, নারীদের পক্ষে তিনি লেখনী ধারণ করেছেন, কিন্তু এই গ্রন্থটি লিখতে গিয়ে তিনি নিজের নামটা পরিহার করে অনিলা দেবী ছদ্মনামে লিখেছেন এবং পরবর্তীতে আরো দু একটি প্রবন্ধ লিখতে গিয়ে তিনি শ্রীকান্ত আচার্য কিংবা শ্রী চট্টোপাধ্যায় কিংবা অনুরূপা দেবী এই সমস্ত ছদ্মনাম গ্রহণ করেছিলেন। কিন্তু বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। পরীক্ষা যদি আসে শরৎচন্দ্রের ছদ্মনাম কি, উত্তর কি অনিলা দেবী। আর যদি অনিলা দেবী না থাকে তাহলে এই অপশনগুলি খুঁজতে পারো, আর অনেকগুলি একসঙ্গে থেকে শেষে থাকতে পারে সবগুলি, সেই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এর বাইরে শরৎচন্দ্রের আরেকটি প্রবন্ধ ছিল স্বদেশ ও সাহিত্য। শরৎচন্দ্র রচিত আরেকটি প্রবন্ধের নাম হচ্ছে স্বদেশ ও সাহিত্য। তরুণের বিদ্রোহ, তরুণের বিদ্রোহ। ভবিষ্যৎ বঙ্গ সাহিত্য। শরৎচন্দ্র মূলত ঔপন্যাসিক, কিন্তু পাশাপাশি তিনি প্রবন্ধ লিখেছেন। তার সবচেয়ে বিখ্যাত প্রবন্ধ নারীর মূল্য, যেটি তিনি অনিলা দেবীর ছদ্মনামে লিখেছেন। এর পাশাপাশি যে প্রবন্ধগুলি তিনি লিখেছেন তার একটি উল্লেখযোগ্য হল স্বদেশ সাহিত্য, তরুণের বিদ্রোহ, ভবিষ্যৎ বঙ্গ সাহিত্য। এই হচ্ছে আমাদের শরৎকে আমরা ছদ্মনাম দিয়েছি। শরতের উপাধি কি? শিক্ষার্থী বন্ধুরা বলো, শরৎচন্দ্রের উপাধি কি? অপরাজেয় কথাশিল্পী। শরৎচন্দ্রের উপাধি কি? অপরাজেয় কথাশিল্পী। শরৎচন্দ্রের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী, আর শরৎচন্দ্রের উপাধি হচ্ছে অপরাজেয় কথাশিল্পী। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাশিল্পী বলা হয়ে থাকে কারণ তার সময় তিনি ছিলেন অপরাজেয়, এত জনপ্রিয় যে সেই সময় অন্য কোনো সাহিত্যিক তার জনপ্রিয়তাকে, আধুনিক যুগে যেমন হুমায়ুন আহমেদ অত্যন্ত জনপ্রিয়তার দিক থেকে অত্যন্ত তুঙ্গে ছিলেন, অন্য কোনো সাহিত্যিক জনপ্রিয়তায় তাকে অতিক্রম করতে পারেনি, ঠিক তেমনি শরৎচন্দ্র সেই সময়ের সকল সাহিত্যিকদের মধ্যে জনপ্রিয় ছিলেন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আমাদের মোটামুটি তার যে গ্রন্থগুলি সেগুলি আমরা তোমাদের কাছে তুলে ধরলাম। তো আমরা এখন একটু তোমাদের একটি গল্প শোনাতে চেয়েছি। কি শুনবে তোমরা, নাকি ক্লাস শেষ করব না গল্পটি করব? তাহলে গল্প নাহলে থাক, আমরা তো তথ্য দিলাম। আর মৃত্যুবরণ করেছেন কত সালে? কি 1938। 1938 সালের 16 জানুয়ারি 1938 সালের 16 জানুয়ারি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবন অবসান ঘটে। অর্থাৎ 1876 সালে তার জন্ম আর 1938 সালে মৃত্যু। ঠিক আছে, তাই হচ্ছে আমাদের শরৎচন্দ্র। শুনবে একজন না দুইজন? আচ্ছা, তো ঠিক আছে, গল্পটি আমি দেবদাস বলেছে যে দেবদাস তোমরা জানো, আমি গৃহদাহ এই উপন্যাসটির গল্প বলছি, তোমরা একটু শোনো। উপন্যাসের নায়ককে শিক্ষার্থী বন্ধু জানো তোমরা? কেউ কি জানো, বলতে পারবে? কেউ আছো তোমার এখন যারা আমাকে দেখছো
গৃহদাহ উপন্যাসের নায়কের নাম কি? আমি মেবি গত ক্লাসে বলেছিলাম, মীর মোশাররফ পড়াতে গিয়ে যখন নায়ক প্রসঙ্গ আসছিল তখন মনে হয় বলেছিলাম, দেখো তো আমাদের মনে আছে কিনা। গৃহদাহ উপন্যাসের নায়কের নাম লিখেছ কেউ? লেখনি? সুরেশ। নায়িকাকে অচলা, নায়িকার নাম অচলা, নায়কের নাম সুরেশ। আরেকটি নাম আছে চরিত্র, তিনটি প্রধান চরিত্র, মহিম। এই কাহিনীটি অচলা, সুরেশ এবং মহিমের। মহিমকে অচলার স্বামী, আর সুরেশকে স্বামীর সাথে আরেকজন কে থাকে? স্বামী তো আছেই, তাই না মেয়েরা? স্বামীর বাইরে আরেকজন আছে না তোমাদের কেউ না কেউ? হ্যাঁ, এই হচ্ছে সুরেশ, হচ্ছে সেই। তো অচলা ব্রাহ্ম ধর্ম, তোমরা কি জানো? ব্রাহ্ম ধর্ম নামক একটি ধর্ম রাজা রামমোহন রায় প্রবর্তিত একটি ধর্ম, যার নাম হলো ব্রাহ্ম ধর্ম। আধুনিক হিন্দু ধর্ম বলা হয় যাকে। রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়, এই ব্রাহ্ম ধর্মের মানুষ ছিল অচলা, আধুনিক নারী। তো এই অচলার সাথে মহিমের বিয়ের কথাবার্তা হয়। মহিম হচ্ছে সহজ সরল সাধারণ একটা ছেলে, খুবই সরল, খুবই উদার মনের, কিন্তু খুবই সহজ সরল, একটু বোকা টাইপের, যাকে আমরা বলি। সহজ সরল হলে তো তাকে বোকা মনে করা হয় আর কি। সুরেশ যখন জানতে পারে তার বন্ধু মহিম বিয়ে করতে যাচ্ছে ব্রাহ্ম ধর্মের একটি মেয়ে অচলাকে, অর্থাৎ ব্রাহ্ম ধর্মের মেয়ে মানে যে মেয়েরা প্রচলিত ধর্মকর্মে বিশ্বাসী নয়, একটু আধুনিক, একটু উশৃঙ্খল। অর্থাৎ সুরেশ যেহেতু চালাক মনে করে নিজেকে, একটু বেশি শিক্ষিত, সে মনে করে তার বন্ধু মহিমকে বোকা পেয়ে এই অচলা নামক এই বেয়াদব মেয়েটি নিশ্চয়ই কোনো ছলচাতুরি করে মহিমকে ফাঁদে ফেলেছে। সুরেশ চলে যায় অচলার বাড়িতে, মহিমের সাথে যাতে অচলার বিয়ে না হয়। কিন্তু সুরেশ মহিমের সাথে অচলার বিয়ে বন্ধ করতে গিয়ে অচলাকে দেখে নিজে অচল হয়ে যায়। অর্থাৎ অচলাকে দেখার পরে তার ভিতরে নানান ধরনের ভাব আবেগের সৃষ্টি হয়। তবুও সে চেষ্টা করে মহিমের সাথে অচলার যেন বিয়ে না হয়। কারণ সে কেন চেষ্টা করে, ছেলেরা বলতে পারবে? কেন সুরেশ ওখানে গিয়ে অচলাকে তার এত ভালো লাগে, ঠিক আছে, হ্যাঁ সুন্দর মেয়ে, কিন্তু কেন তবু সে চেষ্টা করে বিয়েটা ভেঙে যায়? এই জন্য চেষ্টা করে যাতে বিয়ে ভেঙে গেলে তার একটা চান্স থাকবে। সে অনেক কথাবার্তা বলে, মহিম সম্পর্কেও নেতিবাচক কথা বলে অচলার সাথে তার। কিন্তু অচলা বলে, দেখেন আমার তো বিয়ে ভেঙে দেওয়ার আমার সক্ষমতা নেই, আপনি আপনার বন্ধুকে বলেন আমাকে যেন বিয়ে না করে। সুরেশ চলে আসে মহিমের কাছে, মহিমকে সে নিষেধ করে, কিন্তু মহিম বলে যে না দেখো, আমি কথা দিয়েছি, আমি তো কথা দিয়ে ফেলেছি, যে আমার পক্ষে আর এই কথাটা ফেরানো কি, যদি মেয়েটি আমাকে বিয়ে করতে রাজি না হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আমি তো কথা দিয়েছি, এই কথা আমি আর বিয়ে করতে পারবো না। যাক, সুরেশের আপত্তি সত্ত্বেও মহিম আর অচলার বিয়ে হয়ে যায়। অচলা মহিমের একটি সুখের সংসার, একটি গৃহ, সরল বিশ্বাসী ভালো মনের মানুষ একজন মহিম স্বামী, যে অচলার কোনো কাজেই সে বাধা দেয় না। সুরেশ মাঝে মাঝে অচল এবং মহিমের গৃহে আসে। সুরেশ খুবই আড্ডাবাজ, খুবই প্রাণবন্ত, খুবই হাসি খুশি, খুবই গল্পবাজ। সে গল্প করে, মজা করে, হাসায়। অচলা ভালো লাগে, সময় কাটে। দুজন মানুষের সংসার তাদের, যেহেতু কোনো সন্তান সন্ততি অন্য কোনো জোর ঝামেলা নেই, কাজে সুরেশের এই আগমনকে অচলা ভালোভাবে গ্রহণ করে। মহিম আরো ভালোভাবে গ্রহণ করে, কারণ মহিমের ভিতরে কোনো কলুষতা বা কোনো নিচতা ছিল না। সুরেশ হয়তো আসে, গল্প করে, আড্ডা দেয়, কোনোদিন হয়তো তাদেরকে নিয়ে বেড়াতে নিয়ে যায়, ঠিক আছে, বনভোজনে যায়, পিকনিকে যায়, কোনোদিন সিনেমা দেখতে যায়, কোনোদিন সিনেমা দেখার জন্য টিকিট কাটতে গিয়ে 3টি টিকিট না পেয়ে 2টি টিকিটই পাই। সুরেশ এসে বলে যে
বৌদি আমি তো দুটো টিকিট পেয়েছি, তো ঠিক আছে তুমি আর মহিমদাই যাও। তো অচলা বলছে যে না সুরেশ তুমি না গেলে কি ভালো লাগবে। মহিম তখন বলে যে হ্যাঁ সুরেশ তুমিই যাও, আমি আর সিনেমা দেখবো না, তুমি তোমার বৌদিকে নিয়ে যাও, আমি একটু কাজ করি, অন্য কাজ আছে আমার। আসলে মহিম ঠিক অতি সরল এবং অতি ভালো মানুষ হয়ে অচলা যেহেতু সুরেশের সাহচর্যটা পছন্দ করে, সেজন্য সে যেহেতু গল্প করতে পারে না, কথা বলতে পারে না, একটু বোকা বোকা, মেয়েরা বোকা স্বামী পছন্দ করে কিন্তু আবার সঙ্গের জন্য একটু হ্যান্ডসাম স্মার্ট ভালো বর, তাই না, এরকম পছন্দ করে। একটু গল্প করবে, একটু হাসাবে, একটু রোমান্টিকতা করবে, চাঁদ দেখাবে, জ্যোৎস্না খাওয়াবে, হ্যাঁ মাঝে মাঝে একটু বিয়ার টিয়ার খাওয়াবে। হ্যাঁ স্বামী একটু বিড়ি খাক সেটাও কিন্তু চাই না, কিন্তু বয়ফ্রেন্ড সিগারেট খাবে, তারপরে মাঝে মাঝে একটু বোতল টোতল নিয়ে আসবে, তাই না, চাঁদের আলোয় বসে খাবে, এগুলি আমার ভিতরে এক ধরনের অতি রোমান্টিকতা কল্পনা করে। তো যাই হোক, এইভাবে সুরেশ, অচল এবং মহিমের একটি ত্রিভুজ জীবন চলতে থাকে। ধীরে ধীরে অচল আর সুরেশের ভিতরে আগ্রহটা বাড়ে, তাদের ভিতরের ইন্টিমেসিটা বাড়ে। একসময় একদিন সুরেশ মহিমের গৃহে রাতে অবস্থান করে, রাতে সে থাকে, কিন্তু সেই রাতে হঠাৎ করে মহিমের বাড়িতে আগুন ধরে যায়। কেন ধরে যায় লেখক আমাদের বলেননি যে গৃহদাহের আসলে কারণ কি, কেন গৃহে আগুন ধরে যায়। হঠাৎ করে সে রাতে আগুন ধরে যায়, তাদের বাড়িটা পুড়ে যায়। ভোরবেলা সুরেশ তখন মহিমার অচলাকে প্রস্তাব করে তাদের বাড়িতে যাওয়ার জন্য, যে পোড়া বাড়িতে থাকবে, আমার তো বাড়ি আছে, আমার বাড়ি থাকতে তুমি কেন আমাদের এখানে থাকবে। মহিম বলেন না, এটা গেলে প্রত্যেক ভিটা ছেড়ে বন্ধুর বাড়ি থেকে উঠলে মানুষ খারাপ বলবে। সুরেশ বলছে তাই বলে বৌদিকে তুমি এইভাবে রাখবে খোলা জায়গায়। ঠিক আছে তুমি তোমার বৌদিকে তাহলে নিয়ে গিয়ে রাখো, আমি বাড়িটা ঠিক করি। তাই না শিক্ষার্থী, ছেলে শিক্ষার্থী যারা আছো কি ভালোই তো বলেছে নাকি। হ্যাঁ, তো মহিম তো অচলা আসলে ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও কি আর করবে বেচারা, বলে না গো তোমাকে ছেড়ে আমি কেমন করে যাই, তোমাকে ছেড়ে আমার ভালো লাগবে না। তো কি আর করা, শেষে মহিমকে রেখেই পোড়া বাড়িতে মহিমকে রেখে সুরেশের বাড়িতে গিয়ে অচলা ওঠে। কয়েকদিনের মধ্যে মহিম তার বাড়ি ঠিক করে আবার অচলাকে নিয়ে আসে। এইভাবে দিন মাস যায়, আমি একটু সংক্ষেপ করছি। এর মধ্যে সুরেশের অচলার প্রতি আকর্ষণটা বাড়তে থাকে, মোহটা আরো গভীর হয়। ইতিমধ্যে মহিম যেহেতু সে মানসিকভাবে হয়তো ভিতরে ভিতরে জানি না তার প্রতিক্রিয়াটি এই উপন্যাসে তেমন ভাবে প্রকাশিত হয়নি, কিন্তু সে একসময় অসুস্থ হয়ে পড়ে। এমন অসুস্থ হয় যে ডাক্তার তাকে বায়ু পরিবর্তনের জন্য, আগের যুগে শক্ত কোনো ব্যায়াম হলে বায়ু পরিবর্তন, অর্থাৎ অন্য কোনো জায়গায় কোনো সমুদ্রের ধার কিংবা কোনো পাহাড় বনে নির্জন পরিবেশে কিছুদিন অবস্থান করতে বলা হয়। তো সুরেশ সে ব্যবস্থা করে ফেলে, সুরেশ আয়োজন করে, সুরেশ শিক্ষিত এবং ডাক্তারি পাশ করেছে সে ডাক্তার। সুরেশ আয়োজন করে, ট্রেনে টিকিট কাটা হয় 3টি, সুরেশ, মহিম এবং অচলা। মহিমকে নিয়ে তারা বায়ু পরিবর্তন অনেক দূরে যান। কিন্তু সেই সময় ইন্ডিয়াতে মেয়েদের জন্য আলাদা কামরা, তোমরা জানো কিনা, আমি ইন্ডিয়া গিয়েছিলাম 2016 সালের দিকে যথাসম্ভব। তো এখনো ইন্ডিয়াতে আছে মেয়েদের আলাদা কামরা, সেই কামরাতে কিন্তু ছেলেরা উঠবে না। আবার কমন কামরা আছে, ছেলেমেয়েরা একসাথে উঠতে পারবে, কিন্তু মেয়েদের কামরাগুলিতে ছেলেরা উঠবে না। হয়তো যে উপন্যাসের ওই সময় আরো একটি কঠোর ছিল। অচলা একটি কামরায় উঠে, মেয়েদের কামরায়, সুরেশ মহিমকে নিয়ে ছেলেদের কামরায় ওঠে। অসুস্থ মহিম, সংজ্ঞাহীন, প্রায় অচেতনাহীন অবস্থা তার, খুবই একেবারেই মানে জীবন মৃত্যু সন্ধিক্ষণে। তো ট্রেন অনেক দূর তারা যাবে বায়ু পরিবর্তনে, অনেক দূরের পথ, অনেক দূর পাড়ি দিয়ে তারা যায়। গিয়ে একটা স্টেশনে গাড়ি দাঁড়ায়। সুরেশ মহিমকে গাড়ি থেকে নামিয়ে স্টেশনে প্ল্যাটফর্মে ফেলে রেখে আসে, রেখে আবার সে ট্রেনে উঠে যায় এবং ট্রেন আবার ছেড়ে দেয়। ট্রেন নির্দিষ্ট গন্তব্যে যখন চলে যায়, পরদিন ভোরবেলা অচলা নেমে আসে মেয়েদের কামরা থেকে, সুরেশ নেমে আসে ছেলেদের কামরা থেকে। অচলা জিজ্ঞেস করে মহিম কই, কোথায়? বলছে মহিম আমি তো ঘুমিয়ে গেছিলাম রাতে, আমি বুঝতে পারিনি মহিম কোথাও মনে হয় নেমে গেছে। বলছে না, অচলা বিশ্বাস করে, আমার অসুস্থ মানুষ কেমন করে নেমে যাবে,
বলছে না আমি তো আসলে একটু ঘুমের এতে চোখটা আমার বন্ধ হয়ে গেছিল, আমি উঠে দেখি যে মহিম তার নেই। অচলা বুঝতে পারে, বলছেন না তুমি এটা অন্যায় করেছো, তোমার এরকম তুমি কেমন করে পারলে, ছি তোমার কি একটু বুক কাঁপলো না? এরকম একটা অসুস্থ মানুষ বন্ধু যে তোমাকে জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে, নিজের চেয়েও বেশি তোমাকে ভরসা করে, তাকে তুমি এইভাবে। অচলা খুবই ক্রুদ্ধ হয়, ক্ষিপ্ত হয়। সুরেশ একটি বাসা ভাড়া করেছিল তারা থাকার জন্য। সুরেশ অচলাকে নিয়ে গিয়ে সেখানে ওঠে, কিন্তু অচলা সুরেশকে গ্রহণ তো করে না, বরং তার প্রতি তার যে কিছুটা ভালো লাগা ভালোবাসা টান ছিল সেটি যেন মুহূর্তে উবে যায়। সুরেশ বলে দেখো আমি যা কিছু করেছি শুধু তোমার জন্য করেছি, আমি যদি আমার বন্ধুর প্রতি কোনো খারাপ কিছু করে থাকি তাহলে শুধু তোমাকে ভালোবেসে তোমাকে পাওয়ার জন্যই, তোমাকে একান্তে পাওয়ার জন্য করেছি। কিন্তু অচলা বলে যে না এটি হবে না। সুরেশ বলে যে অচলা তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি, কিন্তু আমি মহিমকেও ভালোবাসি, আমি মহিমকেও ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি, মহিমকে বাদ দিয়ে আমি শুধু তোমাকে পেতে চাই। তো যাই হোক সুরেশকে কোনোভাবে অচলা গ্রহণ করে না। সুরেশ কয়েকদিন সেখানে থাকে, এর মধ্যে নানান ঘটনা উপঘটনা মাঝে যুক্ত হয়। এক সময় সুরেশ অচলাকে এইদিকে ওইদিকে মহিমকে যখন প্ল্যাটফর্মে রেখে যায়, মহিম সেখানে তার একজন পরিচিত মানুষ মহিমকে দেখতে পায়, দেখতে পেয়ে তাকে নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে এবং করে মহিমও অচলার জন্য অস্থির হয় এবং সুরেশের জন্য অস্থির হয়, এবং একসময় মহিম একটু সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে যায়। এদিকে সুরেশ যখন অচলাকে নিয়ে গিয়েছিল যে জন্য, অর্থাৎ অচলার সঙ্গে আরো একটু সান্নিধ্য বা একটু নিবিড়তার জন্য এবং তার সাথে আরো একটু আন্তরিকতা বাড়ানোর জন্য, কিন্তু অচলার অনুৎসাহী বা অচলার কারণে সেটি আর সম্ভব হয় না। একসময় সুরেশ অচলাকে নিয়ে আবার ফিরে আসে মহিমের কাছে এবং সে সময় কুষ্ঠ রোগী, প্লেগে আক্রান্ত রোগীদের, যেহেতু সে ডাক্তার, সে প্লেগ রোগীদের চিকিৎসার জন্য চলে যায় অন্য জায়গায় এবং সে বলে যায় যে হয়তো এটি আমার জীবনের শেষ যাত্রা, কারণ প্লেগ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিলে সেও এই শ্বাস রোগে আক্রান্ত হতে পারে। কিন্তু সুরেশ যেহেতু তার জীবনের যে ভালোবাসা অচলা তাকে পায় না এবং তার কাছ থেকে নিদারুণ অভিঘাত এবং অপমান নিয়ে প্রত্যাখ্যাত হয়, ফলে সে তার জীবনকে আর মূল্যহীন মনে করে এবং সে ভাবে তার জীবনটা এখন সে তার রোগীদের জন্য সে উৎসর্গ করবে। ফলে সুরেশ প্লেগে আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত হয়ে যায়। অচলা ফিরে যায় মহিমের কাছে, কিন্তু সেখানে গিয়ে এই যে মাঝের যে ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে মহিম আর তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না। এবং মহিমের আরেকটি বোন থাকে, একটু দুঃসম্পর্কের বোন মৃণাল। মৃণাল চরিত্রটি এখানে একটু গুরুত্বপূর্ণ। মৃণাল সে মহিমের দেখভাল করে এই অবকাশে, এবং মৃণালের এক ধরনের ভিতরে মহিমের প্রতি হয়তো বা ভালোবাসা ছিল। অচলার অনুপস্থিতিতে মৃণাল মহিমের এই সংসারটিকে নিজের মতো করে গুছিয়ে নেয়। মৃণাল খুবই লক্ষ্মী টাইপের এবং এই সংসারের সতীত্বপনা কিংবা ধর্মীয় অনুভূতিগুলোকে সে ধারণ করে। ফলে অচলাকে সে আর মহিমের সাথে ভিড়তে দেয় না। মহিমের ভিতরে ভিতরে অচলার প্রতি ভালো লাগা হয়তো একটু থাকে, ভালোবাসাও থাকে, বা তার প্রতি ঘৃণাও থাকে। সবকিছু মিলিয়ে শেষ পর্যায়ে গিয়ে কাহিনীটাতে অচলা তার প্রায়শ্চিত্তের জন্য কোথাও যাওয়ার জন্য তৈরি হয়। যে অচলা বুঝতে পারে যে মহিমের অন্তরে তার যে বিশ্বাসের জায়গাটা ছিল, ভালোবাসার জায়গা, সেটি সে হারিয়ে ফেলেছে। ফলে সে তার প্রায়শ্চিত্ত করার জন্য দূরে কোথাও যেতে চায়, যেখানে গিয়ে সে তার প্রায়শ্চিত্ত করবে। মহিমা তাকে ছেড়ে চলে যায় সুরেশের বাড়িতে রেখে, এবং সুরেশ উইল করে অচলার নামে তার বাড়িটি দিয়ে সে চলে যায়। এবং সুরেশ একসময় মৃত্যুবরণ করে, প্লেগে আক্রান্ত হয়ে সুরেশ মারা যায়। মারা যাওয়ার পূর্বে উইল করে, দানপত্র করে অচলার নামে তার বাড়িটা সে দিয়ে যায়। কিন্তু অচলা সুরেশের বাড়িতে থাকবে না, সে চলে যাবে যেখানে গেলে তার পাপের প্রায়শ্চিত্ত হবে। কিন্তু মহিম ফিরে আসে, অচলাকে রেখে ফিরে আসে। কিন্তু ফিরে এসে তার মনের মধ্যে এক ধরনের অচলার প্রতি একটা অসহায়ত্ব অনুভব করে। সে আবার অচলাকে পাওয়ার উদ্দেশ্যে সুরেশের বাড়ির দিকেই যায়। কিন্তু আমরা জানি না কাহিনীর শেষ প্রান্তে গিয়ে লেখক এখানে একটু শূন্যতা রাখেন যে আসলে অচলা ততক্ষণে হয়তোবা সুরেশের বাড়ি ছেড়ে কোনো অজানা গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে কিনা, সেটি আমরা বুঝতে পারি না। শুধু জানি যে মহিম অচলাকে খুঁজতে সুরেশের বাড়ির দিকে যাচ্ছে।
কিন্তু অচলা ইতোমধ্যে হয়তোবা সেখান থেকে অন্য কোথাও অজানার গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। এটি আমাদের প্রতিবন্ধ। অর্থাৎ অচলার জীবনটা মহিম এবং সুরেশ এই দুজনের মাঝামাঝি দুজনকেই সে ভালোবাসতে গিয়ে একদিকে শান্ত স্থির বিশ্বস্ত মহিম, আর একদিকে দুরন্ত চঞ্চল অশান্ত আগ্রাসী সুরেশ। দুটি সত্তাকে একইভাবে পেতে চেয়েছিল অচলা। অচলা আধুনিকতম উপন্যাসের নায়িকা। অচলা যেমন মহিমকে স্বামী হিসাবে মহিমকে চাই, ঠিক তেমনি প্রেমিক হিসাবে চাই সুরেশকে। কাউকে বাদ দিয়ে নয়, দুজনকে চাই। শেষ পর্যন্ত আর কাউকে পেল না। অচলার যে গৃহ, সেই গৃহ দাহ ঘটলো এবং সে কোনো গৃহই পেল না। মহিমের গৃহ পেল না, সুরেশের গৃহ পেল না। এইভাবে কাহিনীটি শেষ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গল্পটি শুনলে, চেষ্টা করেছি আমি, যদি অনেক বড় বিশাল উপন্যাস, অনেক কিছু এর মাঝে অনেক তত্ত্ব কথা জ্ঞান দর্শন আছে, আমি চেষ্টা করেছি তোমাদের কাহিনী সংক্ষেপ বলার জন্য। তো আমার আজকের ক্লাস হয়তো এই পর্যন্তই। আমার টানা শিডিউলে 3টি ক্লাস ছিল, তোমাদের সাথে নিয়েছি আমি। 12 তারিখে নিয়েছি একটি, 14 তারিখে একটি এবং আজকে 16 তারিখ। তো আমার শিডিউলের ক্লাস আপাতত শেষ হচ্ছে। এরপর অন্য স্যারদের ক্লাস হয়তো শুরু হবে। তা আমি যে লেখকগুলি পড়িয়েছি তোমাদের অত্যন্ত অতি গুরুত্বপূর্ণ। নজরুল, তারপরে পড়েছি মীর মশাররফ, তারপরে পড়েছি বঙ্কিম, তারপরে পড়ালাম হচ্ছে আজকে জসীমউদ্দিন, শরৎচন্দ্র। এই লেখকগুলি কিন্তু আমি বারবার বলছি, আমাদের পিএসসির যে তালিকাভুক্ত লেখক, যে তালিকা আছে পিএসসির, সেই তালিকাভুক্ত লেখকদের থেকে আমি পড়িয়েছি, যাতে তোমরা এই সময়টা অবকাশটা সাহিত্যিকদের সম্পর্কে একটু জানতে পারো। পাশাপাশি এই সমস্ত বড় বড় সাহিত্যিকদের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সাহিত্য, সেগুলো নিজেরা একটু পড়ে সাহিত্য আস্বাদন করতে পারে। একদিকে তথ্য উপাত্ত জানতে হবে বিসিএস পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করার জন্য, জ্ঞান বাড়ানোর জন্য। আরেকদিকে তোমাকে এই বড় বড় সাহিত্যিকদের সাহিত্যগুলি পড়তে হবে, যাতে তুমি তোমার মানসিক বিকাশ ঘটে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাতে কিন্তু তোমরা অনেক বড় হতে পারবে। কারণ সাহিত্য ভিতরে গ্রহণ করা ছাড়া, সাহিত্যের রস ছাড়া মানুষ কখনো বড় হতে পারে না। বিশেষ ক্যাডার হও, যাই হও, বড় বড় সাহিত্যিকদের সাহিত্যকর্মকে পড়বে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে আজকে একটি কবিতা শুনিয়ে শেষ করব আমার ক্লাসটি। আমি একটি কবিতা, প্রতিদান, জসীমউদ্দিনের একটি কবিতা, শেষ ক্লাস আমার। তোমরা আসো কি আমার সাথে, না আমাকে ছেড়ে চলে গেছো? আচ্ছা, যারা গেছো তারা গেছো। আমি তোমাদের একটি কবিতা আবৃত্তি করে এখন শোনাবো। জসীমউদ্দিনের একটি কবিতা, প্রতিদান। নিশ্চয় তোমরা অনেকেই জানো কবিতা। আবৃত্তি করছি পল্লীকবি জসীমউদ্দিনের কবিতা, প্রতিদান। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। দুঃখিত শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকবার ট্রাই করি। হ্যাঁ, ওকে। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। যে মরে করেছে পথের বিভাগী, আমি পথে পথে কাঁদি তারি লাগি। দীঘল রজনী কাঁদিয়া কাটাই, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর। আমার এ কুল ভাঙিয়াছে যেবা, আমি তার কুলো বাঁধি। জেগেছে বুকেতে আঘাত হানিয়া, তারি লাগি আমি কাঁদি। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জন্মভর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। মোর বুকে যেবা কবর বেঁধেছে, আমি তার বুক ভরি। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারই মুখখানি। কত ঠাই হতে কত কি যে আনি, সাজায় নিরন্তর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তারি ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মরে করেছে পর। ধন্যবাদ।